18 বছর বয়সী নাজহার সাথে বিয়ে হলো আজ 34 বছর বয়সী তৌসিরের সাথে। নাজহার পরিবার নিজেদের মান সম্মান রক্ষার্থে নাজহাকে তুলে দিল তৌসিরের হাতে। দানবের হাতে না, মানুষের হাতে দিচ্ছে এ মেয়ে, তারা সেটা একটিবারও ভেবে দেখল না। মূলত নাজহার 10 নম্বর চাচা নোমান তালুকদারের পছন্দ ছিল এই শিকদার বাড়ির শায়েক শিকদার, অর্থাৎ নাজহার দাদা শ্বশুরের মেয়ে সাফাকে। আর নোমান সাহেব 3খানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছেন। দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারের একখানা আবদারও ছিল বটে। তালুকদাররা তো আবদারের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি কার কলিজে বা মগজ চেয়ে বসে। এরা তো মানুষ বটে, তবে ভেতরে পশুর চেয়েও নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে। তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেনি, তারা আবদার করেছিল একজন মেয়ে, সে তালুকদারের যে কারো হোক, তবে মেয়ের বদলে যেন মেয়ে তারা পায়। নাজহাদের বাড়ির মেয়ে তো অনেক আছেন, ওর ফুপু 3জন এখনো কুমারী, তবে বোনদের মধ্যেও বর্তমানে বড়। ওর বড় চাচাতো 4 বোনের বিয়ে হয়ে গেছে, আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছিলেন, ভাইদের জন্য নয়। তাই নাজহার বাপ চাচারা নাজহাকে সঁপে দিয়েছেন। মনে করবেন না, ওনারা শুধু ওর চাচার পছন্দের জন্য বিয়ে দিয়েছেন। এতে জমি জমার হিসেবটা বেশ আছে। রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতেই এই আত্মীয়তা, নয়তো দুশ্মনের সাথে কে বা মিশাতে যায়। এটা ঠিক বুঝতে পারছেন না? বুঝতে গিয়ে বারংবারই বড্ড কষ্ট হচ্ছে যে ফ্যাস ফ্যাস করে ওর এক চাচার শরীর খণ্ডবিখণ্ড করেছিল তার দাদা, কিভাবে সেই লোকের হাতে নাজহাকে তুলে দিলেন। কিন্তু নাজহা বর্তমানে নিরুপায়, উত্তরও পাবে না। জীবনে বাপ চাচার কথার উপর কোনো কথা বলেনি, কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল, আর যার সাথে বিয়ে দাও, তাও এই পরিবারে দিও না। ওর 15 জন চাচার মধ্যে কেউ তার কথা শুনেননি। সবাই বলেছেন এটাই তোর নিয়তি। 15 জন চাচা শুনে আবার অট্টহাসিতে ফেটে পড়বেন না। আসলে নাজার দাদা আবার বেশ শৌখিন মানুষ, তাই তো বিয়ে করেছেন 4খানা। আল্লাহ হুকুম বলেই সন্তান এনেছেন 20-21 জনেরও বেশি। আগের আমলের মানুষ বলে কথা। এর মধ্যে কয়েকজন বেনালেই মারা গেছেন, কাউকে কোপানো হয়েছে, কাউকে আবার জীবন্ত কবর দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আসি। নাজিহাকে বাসর ঘরে ফুল সাজানো বিছানায় বসিয়ে দিয়ে গেছেন এই বাড়ির মহিলারা। কত কিছু হেন তেন অ্যানশ্যান বলে গেছেন। নাজহার এসব কান দিয়ে ঢুকেছে, অন্য কান দিয়ে চলে গেছে, এসবেও ভুরুক্ষেপ করেনি। সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়েছেন, কিন্তু নাজহা এসব খুলে ধবধবে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বউ হওয়ার শখ নেই ওর, তা আবার নিজের চাচার খুনির জন্য বউ সাজার। নাজহার পুরো নাম নওরিন সিদ্দিয়া নাজহা। নাজহার কাপড় বদলিয়ে রুমের ব্যালকনিতে ধীরে ধীরে এসে দাঁড়ায়। ব্যালকনিতে সাদা পাতলা পর্দা ফেলায়, পর্দাগুলো আবার আলতো বাতাসে দুলছে। নাজহা অবাক নয়নে তাকিয়ে হালকা পায়ে ব্যালকনির রেলিংয়ের দিকে এগিয়ে নিচের দিকে তাকায়। নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গলা শুনতে পায়। রাজনীতি চিনিস না কোনো লেওড়া, আর করতে আসছিস রাজনীতির নামে হাউয়ার হালা মাগা। এত বিশ্রী কণ্ঠ শুনে নাজহার বুঝতে বাকি থাকে না এটাই তার বর তৌসির শিকদার, কারণ এমন বিশ্রী গালি ওর পক্ষেই সম্ভব। একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসির চিল্লাপাল্লা থামাতে মাইকেই বলে উঠেছিল, এই পোলাটা মুখ বন্ধ কর, নয়তো সবগুলোরে বোম দিয়ে উড়াই দিব। আর এইটি নাজহা ভালোভাবেই শুনেছিল। ভাবা যায় কত বড় গালিবাজ, বক্তব্য দিতে গিয়েও গালি। নাজহা নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তৌসির একটা চেয়ারে বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি আর কালুয়া সাদার চেকের লুঙ্গি, হাতে একটা লোহার বড় দা, আর ওর সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একজন যুবক। তৌসির কথাটা বলেই নিজের হাতে থাকা দা দিয়ে দাঁত কিরমির করে সেই যুবকের গর্দানে ছেদ মারে, কিন্তু পুরো গর্দানটা লুটিয়ে পড়ে না মাটিতে, দা ভোতা হওয়ায় অর্ধেক কেটে গিয়ে ঝুলে থাকে। এটা দেখে নাজহার হাত পা তিরতির করে কাঁপতে শুরু করে, কিন্তু ভয় না পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এগুলো প্রথম দেখছে না, এর চেয়ে মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে। যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। তৌসির কিছু সময় হাতের দাঁড় দিকে তাকিয়ে তা দূরে ছুঁড়ে মেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের পালোয়ানদের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে বলে, শাউয়ার দা দিয়ে একটা গর্দানও ফালাইতে পারলাম না, এই বাল ছাড়া এন দিয়া। এই বলে নিজের লুঙ্গির নিচের অংশ এক হাতে লুঙ্গির এক কোণ, আরেক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু তুলে ধরে কোমরে গুছতে গুছতে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে সেই যুবকের অর্ধমৃত দেহের কাছে যায়, তারপর ওর সামনে বসে নিজের 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ওর ধর থেকে মাথা আলাদা করে দেয়। মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে, নে এই মাগির পোলারে লইয়া গাঙ্গে ভাসাই দে, রাজনীতির নামে সাউয়াগিরি করে হালা জানোয়ার।
এই অর্ডার দিয়ে তৌসির বাড়ির ভেতরে চলে আসতে থাকে। তৌসিরকে বাড়ির ভেতরে আসতে দেখে নাজার ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয়, কারণ এখন এই লোক রুমে আসবে আর নাজা ও সামনাসামনি হতে চায় না, ভয় পায় ওকে। তৌসির রুমে আসে, নিজের পুরো রুমকে এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয়। চারিদিকে ফুলের গন্ধে মৌ মৌ করছে। তৌসির নিজের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা খুলতে খুলতে রুমের মধ্যেখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলাতে শুরু করে নতুন বউ খুঁজছে আর কি, কিন্তু ওর বউ তো নেই এখানে। তৌসির পাঞ্জাবিটা বিছানায় ছুঁড়ে মারতে মারতেই আপন মনে বলে, কিরে কই গেল তালুকদারের মাইয়া ওইডি? তৌসির সন্দেহ নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়, আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। নাজা দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে সাদা ধবধবে একটা থ্রি পিস পরা, ফর্সা চেহারা, সুন্দর মুখের গঠন, নাক মুখ ছুরির মতো ধারালো। তবে এগুলোতে তৌসিরের কিছু যায় আসে না। বহু সুন্দরী নারীর শরীর কেনাবেচা করে অভ্যস্ত তৌসির, কিন্তু তৌসির খানিকটা আটকে যায়। আর কিসে? নাঝার চুলগুলো খোপা করা, তবে কিছু চুল বেরিয়ে আসছে। চুলগুলো একদম কালো নয়, বাদামি রঙের, তার উপর আবার কোকড়ানো। এর মধ্যে নাজার চোখের মণিগুলো সাধারণ নয়, বেশ অদ্ভুত। কেমন অদ্ভুত? ওর চোখের মণি গভীর সবুজাব, মাঝখানে কিছুটা ধূসর নীলের ছোঁয়া আছে। মণির চারিপাশে হালকা বাদামি রিং, আর এর মধ্যে চাঁদের আলো পড়ায় চোখের মধ্যে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে। মণির চারিপাশে সাদা অংশ পরিষ্কার, চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন। তৌসির অনেক সুন্দরী দেখেছে বটে, তবে এমন সৌন্দর্য, চারিপাশে আলাদা আভায় ভরা এই সৌন্দর্য প্রথম দেখল, তার উপর আবার নিজের বউরূপে। কিন্তু কথাটা হলো, ও যতই সুন্দর হোক, ও তো শত্রু বাড়ির মেয়ে। তৌসির ওকে চোখ দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। এটা দেখে নাজা নিজের হাত কসলাতে থাকে। মনে মনে ঠিক করেছে, তৌসির যদি কিছু করতে আসে তাহলে পাশে রাখা টেবিলের কাচের জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে। মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে ওই আর কি। তৌসির নিজে লুঙ্গির নিচের অংশ একটু তুলে হাতে নিয়ে নাজার দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই তুমি সত্যি তো সিদ্দিকের মাইয়া? তৌসিরের এই কথা শুনে নাজা ভড়কে যায়। কি প্রশ্ন এটা? নাজা থতমত খেয়ে বলে, হ্যাঁ, কেন? কোনো সন্দেহ? তৌসির নাজার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে, হ, সন্দেহ তো বটে, কারণ তোর বাপ কাইল্লা, তাহলে তুমি ধলা কেমনে? নাজা তৌসিরের কথা শুনে তিক্ত সুরে বলে, আমার আব্বা কালো নয়, শ্যামলা। তৌসির ব্যাঙের মতো হাসি দিয়ে বলে। ওই শ্যামলা আর কাইল্লা হলোই এক। নাজার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে, সবে দয়লার খেলা বুঝলা, নয়তো আমার মতো কাল্লার কপালে তোমার মতো রূপঝরা রূপরানী জুলে বেশ ভাগ্যের ব্যাপার। নাজা তৌসিরের দিকে এক পলক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আপনি কালো হলে কালোরা তাহলে কি? আর একমতে ঠিকই আছে, আপনি কালো না হলেও আপনার অন্তর ঠিকই কালো। তৌসির নাজার কথা শুনে ভ্রু কুচকে বলে, আমার অন্তর কালা, এইটা তুমি কেমনে জানলা? কেন? একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে। আপনার অন্তর ভালো হলে ওভাবে খুন করতেন? নাজার কথা শুনে তৌসির হাসি দিয়ে বলে, এখনো বয়সে অনেক ছোট তুমি, তাই এইসব যা দেখছো ভুলে যাও আর গিয়ে চুপচাপ ঘুমাই পড়ো। নাজা তৌসিরের কথায় থমকে যায়, বেশ লজ্জায় পড়ে যায়। ওকে এই কথা বলা মানে ওর বুঝকে অপমান করা এক প্রকার। নাজা নিচের কালচে সবুজ চোখের অবুঝ চাহনি নিয়ে তাকায়, আবার চোখ তুলে তৌসিরের দিকে। এই তাকানোতে খানিকটা থমকে যায় তৌসির, মনে মনে প্রশ্ন জাগে, তালুকদাররা ভিন্ন দেশি কাউরে আবার ওর বউ বানাইয়া দিল না তো? কারণ এই মেয়েটারে দেখতে ইংলিশ ইংলিশ লাগতেছে। তৌসির নাজাকে আবারও প্রশ্ন করে। তুমি সত্যিই তো তালুকদারের মাইয়া? নাজা তৌসিরের কথায় বেশ বিরক্তি নিয়ে বলে, কেন একই প্রশ্ন বারবার কেন করছেন? তৌসির হালকা দাঁত চেপে বলে, তোমার বাপ চাচা সবগুলো তো গাদ্দারের ধরা, তাই মনে হইল নিজের সম্পদ না দিয়া অন্য কারো সম্পদ ঝুলাই দিল না তো আমার গলায়? নাজা চুপ থাকতে পারে না। এইসব কথায় নাজা বলতে না চাইলেও বলে ফেলে। আমার বাপ চাচাকে অসম্মান করে কথা বলবেন না একদম। নাজার এই কথা শুনে তৌসির তাচ্ছিল্য সুরে হেসে বলে ওঠে, তোমার বাপ চাচা সবগুলা খাঙ্কির ধরা, ওগো কোনো মান সম্মান নাই, সাউয়া গেলা সবগুলাই বিয়ে জোত। এমন বিশ্রী গালি শুনে নাজার শরীর রাগে জ্বলতে শুরু করে। নাজা দুই হাত মুষ্টিবদ্ধ করে তৌসিরের পানে তাকিয়ে শক্ত সুরে বলে, নিজের মুখে লাগাম টানুন। তৌসির নাজার উপদেশ শুনে টিটকারি সুরে বলে, দুঃখিত দুঃখিত, আই এম ভেরি দুঃখিত, বাচ্চাকে সামনে গালাগালি করা আসলেই উচিত না। নাজা ভ্রু কুচকায়। তৌসিরের কথায় ভেরি সরি শুনেছে, কিন্তু ভেরি দুঃখিত এই প্রথম শুনল এর মধ্যে। তৌসির ওকে বাচ্চা বলল। নাজা কাঠগলায় বলে,
আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্ট বুঝদার। তৌসির নাজার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নাজার দিকে তাকিয়ে থাকে, তারপর আফসোসের সুরে বলে, হালার পুতুকুর কাছে চাইলাম বউ, আর ওরা গলায় ঝুলাই দিল লেদা বাচ্চা। এই বলে আসমানের দিকে তাকিয়ে দুই হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাজার দিকে তাকিয়ে বলে, সবে দয়ালের খেলা বুঝলা তালুকদারে মাইয়া। ইচ্ছা ছিল তোমার দাদার মতো বাচ্চা কাচ্চা দিয়ে বংশ ভৈরা দে অনের, কিন্তু তোমার যে বয়স আর বুঝ, এটা আমি এক বাচ্চার বাপ হইতে পারবো না, কি সন্দেহ আছে আমার। নাজা তৌসিরের কথায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে সব? নাজা কিছু বলতে যাবে তখনই তৌসির বলে ওঠে, যাও ঘুমাও গিয়া, বাসর টাসর এইসব জীবনে আর হইব না আমার। এসব করতে গেলে তুমি বাঁচতে পারবা না। নাজা তৌসিরের এই কথার জবাব টাস করে বলে ওঠে, নিজের মুখ সামলে নিন, নয়তো খাওয়া হয়ে যাবে কবে। এই বলেই নাজা রুমে চলে আসে। রুমে এসে কোথায় যাবে? এই রুমের বসার মতো একটা সোফাও নেই। নাজা খুঁজে পায় না। এরা এত বড় লোক এমন ছোট লোকই করে কেন? ঘরটা বেশ বড় সড়ো, তবে এখানে জাঁকজমক কিছুই নেই। একখানা নরম তোষকে মুড়ানো বড় বিছানা, একটা কাঠের আলমারি, একটা ওয়ার্ড্রপ, তার পাশে ছোট্ট বুক সেলফ আর ব্যালকনির দরজা, সাইডের দেয়ালে জানালার সামনে একটা চেয়ার টেবিল। নাজা এখন খুঁজে পায় না কোথায় ঘুমাবে। তৌসির পিছন থেকে এসে বলে, আমার লগে এক বিছনে চাইলে ঘুমাইতে পারো, না চাইলে ওই টেবিলের কোনায় পাখি রাখা আছে, ওইটা বিছনার নিচে ঘুমাও। নাজা তৌসিরের কথা শুনে আর ওর দিকে তাকায় না। ধীরে ধীরে পাটি নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। মেঝের উপরও কোনো কাপড়ের কার্পেট বিছানো নেই, স্রেফ টাইলস করা। নাজা এসবে অভ্যস্ত নয় বটে, তারপরে পাটি বিছিয়ে বিছানার দিকে তাকায়। সেখানে রাখা আছে কাঁথা, তাই উঠে গিয়ে কাঁথার বালিশ নিয়ে মেঝেতে জায়গা করে নেয়। তৌসির লাইট নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে, রাতে ঘুম ভাঙলে বিছনার দিকে আবার তাকায় তাকায়ও না, লঙ্গির নিচে কিছু পরি টরি না, লঙ্গি আমার কান্দে উঠে যেতে পারে। নাজা তৌসিরের কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ বালিশে মাথা রাখে। এক ঘরে এক কুমিরের সাথে ঘুমাচ্ছে। ঘুম কি আর আসবে? না, আসবে না। ভেতরটা খচখচ করছে তো করছে, আর খচখচ করার একটাই কারণ, তা হলো নিজের বাপ চাচার স্বার্থপরীর কথা। তারা কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন? একটুও কি দয়া মায়া নেই? নাজা ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচু, লাল চাচু আর ছোট চাচু বুঝবেন, কিন্তু ওনারাও বুঝলেন না। মাস্টার বলতে স্কুলের মাস্টার না, উনি ইংলিশের মাস্টার দিচ্ছেন, সেই সুবাদে ওনাকে মাস্টার চাচু ডাকে। আর লাল চাচু বলতে তিনি রেগে গেলেই লাল হয়ে যান, সুন্দর বেশি, তাই লাল চাচু ডাকা। নাজার ভেতর ধরফর ধরফর করছে। তৌসিরের মুখের ভাষা খুব খারাপ, শুধু তৌসিরের নয়, তাদের বাড়ির সবারই এমন। শুনেছে নাজা। নাজা খুঁজে পায় না এই প্রশ্নের উত্তর। এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়ে এমপি, মন্ত্রী, মেয়র হয় কিভাবে, তাও এক পরিবার থেকে? নাজার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে, আইএলটিএস দিয়ে ইংল্যান্ডে গিয়ে ভার্সিটিতে পড়তে। ইংল্যান্ড যাওয়ার অনেক ইচ্ছে ওর, কারণ ওখানে গেলে যে নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর। আসলে ওর বাবা মা আলাদা থাকেন। ওর বাবা নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন, যিনি ব্রিটিশ। নাজার নানা ব্রিটিশ আর নানু বাংলাদেশি। নাজার বাবা দেশে থাকতে চান, আর নাজার মা নিজের দেশে যেতে চাইতেন বারবার, তাই একসময় এই চাওয়া না চাওয়ার সমাপ্তি বিচ্ছেদে গিয়ে ঠেকে। নাজার যমজ ভাই নাজহারকে নিয়ে চলে যান। নাজার না নাওলা ইংল্যান্ডে, আর নাজা থেকে যায় দেশে। ছোট ছিল তখন বুঝেনি অত কিছু। ফুপু দাদিজানরা যা বুঝেছেন সেই বুঝেই থেকে গেছেন, তবে থেকে যাওয়াতে ওর কোনো অবহেলা হয়নি। ওর বাপ চাচারা পুতুলের মতো যত্নে বড় করেছেন ওকে। বাবার চোখের মণি ছিল, তবে সেই মণি কেউ এক সাপের হাতে তুলে দিয়েছেন। নাজার চাচিরা মায়ের অভাব বুঝতে দেননি ওকে, সবসময় আগলে বড় করেছেন। নাজা বছরে হয়তো দুদিনেও নিজের চুল নিজে আশ্রয়নি। ওর চুলগুলো বেশ সুন্দর, আলাদা, সেই জন্যে ওর বড় আম্মাই চুলের যত্ন অসম্ভব রকম নেন। পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান, তাই ওকে সবাই আলাদাই যত্ন করতেন। কিন্তু কি হলো, এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতেই তো তুলে দিলেন। নাজার যদি এর তাকত থাকতো, তবে ওর আব্বা চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত, আব্বা, নিজের যত্নে গড়া ফুলকে এভাবে ঝরিয়ে দিতে একটু কষ্ট হয়নি আপনার? কিন্তু আফসোস, এই প্রশ্নটা স্বপ্নেও করা সম্ভব কিনা তাতেও নাজার সন্দেহ আছে। নাজা এমন 7-5 ভাবতে ভাবতে চোখ লাগায়। কিছু সময় পর, রাত এখন 2টার কাছাকাছি, তৌসির ওয়াশরুমে যাবে, ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানা থেকে লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিসফিসিয়ে বলে, সাউগার এক যন্ত্রণা লাগে ঘুমাইতে পারি না। এই বলেই উঠে ওয়াশরুমের দিকে যাবে, তখনই নরম কিছু একটার উপর পা পড়ে তৌসিরের সাথে মর করে একটা শব্দ হয়। একই সাথে নাজা চিৎকার করে ওঠে। তৌসির নাজার টাকনুর উপর অজান্তেই পা রেখে দিয়েছিল। ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওর রুমে এখন নাজা আছে, তাও মেঝেতে শুয়ে। নাজা চিৎকার করে উঠে বসে। ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাজা থতমত খেয়ে উঠে আর
চোট পাওয়ায় চিৎকার করে উঠে। তৌসির ছিটকে সরে গিয়ে জিভে কামড় দিয়ে বলে, হায় রে, ডাকাতি করে ফেলেছে রে। তালুকদারের মাইয়ার ঠ্যাং মনে হয় শেষ রে। এই বলে তাড়াতাড়ি গিয়ে রুমের লাইট অন করে তাড়াতাড়ি নাজহার কাছে এসে বসে। নাজহার চিৎকার না করে হুঁশে থাকলে এমন সামান্য ব্যথায় চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় ন্যাকামি করার মেয়ে নাজহা নয় বটে। নাজহা নিজের পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে ব্যথা সহ্য করে নেয়, তবে মনে মনে ভেবেই নেয়, এই লোক বিয়ের দিন রাতেই ল্যাংড়া করে দিয়েছে, না জানি এই জীবন না কবে নিয়ে নেবে। তৌসির এক ঝলক নাজহার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ড্রোপের উপর থেকে বাম নিয়ে এসে নাজহার সামনে বসে হাত বাড়িয়ে নাজহার পায়ে হাত দিতে যায়, কিন্তু নাজহা পা সরিয়ে নিয়ে বলে, থাক থাক থাক, আমি লাগিয়ে নিচ্ছি। নাজহাকে থাক থাক করতে দেখে তৌসির বিঘ্ন স্বরে বলে, তোমার পা সালামি নেওয়ার লাগে ধরছি না, তাই থাক থাক মাইরো না। নাজহা কথাখানি শুনে খানিকটা রেগে তৌসিরের হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা নিয়ে বলে, আমি নিচ্ছি লাগিয়ে। এই বলে নাজহার বামের মুখ খুলে অল্প একটু নিজের বা পায়ের টাকনুতে লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেও সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাজহার পায়ে বার কয়েক হাত বুলিয়ে নাজহার গোড়ালি ধরে শক্ত করে টান দিয়ে ধরে। এতে পা যদি মচকে যায় তবে ঠিক হয়ে যায়। একে পায়ে তো পেয়েছে ব্যথা, এর মধ্যে তৌসির এভাবে টেনে ধরেছে, তার উপর তৌসির ওকে স্পর্শ করেছে। নাজহা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, আর কখনো আমার শরীর স্পর্শ করবে না, এটাই প্রথম, তাই কিছু বললাম না। তৌসির এটা শুনে ঠোঁট ঠেলিয়ে তাচ্ছিল্য করে বলে, ভাগ্য ভালো বেডি তোর, যে তৌসিফ শিকদার তোর পাস হইছে। আর এত ফ্যাত ফ্যাত করিস না, আমি তোর জামাই, শুইলে খারাপ কিছু হইতো না। এই বলেই তৌসির উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। নাজহা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাজহা একইভাবে বসে আছে। নাজহাকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে, কি হইল, ঘুমাও না কেন? নাজহার কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে রয়। তৌসির এটা দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সব সময় শুনতাম বিয়ের দিন রাতে বহুরা লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাফনের কাপড়ের মতো সাদা কাপড় পরে আসো কেন? নাজহা এটা শুনে দাঁত চেপে বলে, কারণ আমায় দাফন করা হয়েছে, তাই কাফন পরেছি। তৌসির নাজহার এই ঝাঁজ ধরা কথা শুনে বলে, যা আমার লগে দেখাইও না, পরে কবে আবার মাইরেটারে ফেলবো, আর বউ মাইরে ফেলা কলঙ্কিনী বানা যাইব না। নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসির ওর টাকনু যে ভাঙেনি এটাই অনেক। নাজহা উঠে যায়, উদ্দেশ্য তাহাজ্জুদ পড়া। ও সবসময় ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, তেলাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে, একেবারে জানামাজ থেকে উঠে নাজহা নিজের ব্যাগ খুলে মিসওয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়, অজু করে বেরিয়ে আসে। নাজহা ভালো করেই জানে এখানে জানামাজ পাবে না, কারণ ও যে পার্টিতে ঘুমিয়েছে সেটাই জানামাজের। তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিজাব বের করে পাটিতে বসে কাঁথা সরিয়ে নামাজে বসে। তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা, ইশরাকের নামাজের সময় কিভাবে দেখবে, কারণ এক এক দিন এক এক সময় থাকে, আর নাজহা সূর্য দেখে বুঝে না ওয়াক্ত। তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটা অ্যাপে সময় দেখে নেয়, কিন্তু এখন তো মোবাইল নিয়ে। নাজহা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে হুনরানি। তৌসির নাজহার ডাক শুনে চোখ না খুলেই বলে, জি শুনলাম। নাজহা ইতস্তত বোধ নিয়ে বলে, আপনার ফোনটা দিবেন, আমি টাইম দেখবো নামাজের। তৌসির এটা শুনে চোখ খুলে বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয়। নাজহা ফোন দেখেই আটকে উঠে। ফোনের যে করুণ অবস্থা এটা দেখে নাজহার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 সালের মডেলের ফোন। এর মধ্যে টাচ ফাটা, ভয়াবহভাবে ফাটাছেড়া। মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সব ঢেলে দিয়েছে এই ফোনেই। এই ফোন কিভাবে তৌসির ইউজ করে নাজহা খুঁজে পায় না। নাজহা বিস্ময়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে তৌসির বলে, কি হইলো, নাও। নাজহা ফোনটা হাতে নিয়ে আমতা আমতা করে বলে, এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাজহার প্রশ্নে চোখ মুখ কুচকে বলে, এইটা আবার কোন বাল? এটা শুনে নাজহার মেজাজ তিক্ত হয়ে যায়। লোকটা এমন কেন, সব সময় গালি দেয়। নাজহা তৌসিরের ফোন তৌসিরের পাজরের উপর রেখে বলে, থাক, লাগবে না আমার। এই বলেই নামাজে এসে দাঁড়ায়। তৌসির নাজহার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি এক অদ্ভুত জিনিস জুটালে দয়াল তুমি আমার কপালে। এ বলেই বা পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর পর চোখ আপনা আপনি করে নাজহার দিকে চলে যায়। এতে বেশ বিরক্ত হয় তৌসির, নিজের চোখের উপর মন শোধায়। তালুকদারে মাইয়া কালা জাদু করলো না তো আবার?
তালুকদাররা পড়েছেন আজ অনেক বড় বিপদে, যদিও বিপদের সূচনাদাতা ওনারাই। আসলে নাজহার বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাজহার 4 নম্বর চাচার বড় ছেলে ইকরারের পছন্দ নাজহা। নাজহার যখন বয়স 11 তখনই ও নাজহাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। পরিবার অবস্থা বেকুতিক দেখে ইকরাবকে সবাই বুঝে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। নানা বাড়ির মানুষও আছেন ওখানে সেই সুবাদে। তবে কথা দেন নাজহা ইন্টার শেষ করলে ওকে ওর সঙ্গে বিয়ে দেবেন। আজ আগস্টের 2 তারিখ। ওর চাচা নোমান আর সাফা বিয়ে এবং নাজহা তৌসিরের বিয়ের 1 তারিখে হয়েছিল, কিন্তু ও জানতো শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল। কিন্তু কিছু ইস্যুর জন্যে বিয়ের পরদিন আসে। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায়, কারণ ও নাজহার জন্য পাগল, ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে। কিন্তু সত্যটা চাপানো সম্ভব নয়। ইকরাবকে বলে দেওয়া হয় সত্যটা। ওর মাস্টার চাচু নাদির এই কথাটা ওকে বলেন, কারণ আর কারো মুখ দিয়ে আসছিল না ভয়াবহ বাণী। উনি সাহস নিয়ে বলেন যে এই মুহূর্তে ইকরাবের কর্ণপাত হয়। ইকরাম, আসলে নাজহার তৌসির শিকদারের সাথে বিয়ে হয়ে গেছে। সেই সময় ইকরাব কিছু মুহূর্ত চোখ বড় বড় করে স্থবির চোখে তাকিয়ে রয়, আর তারপরই জোরে শ্বাস টেনে ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞান শূন্য হয়। ওর মন এইবার আর সহ্য করতে পারেনি, তাই ভাবে লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল, সব মিথ্যা মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির উপরের করিডোরের সোফায় ওকে নিয়ে শুয়েছেন। ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতেই ইকরাব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে নাজহাকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়? আমার ফুলকে তোমরা কি করলে? ওকে আমার সামনে আনো। ওকে আমার দেখতে খুব ইচ্ছে হচ্ছে। অনেক বছর ওর চাঁদ মুখখানা পরখ করি না। নাজহার বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে এসে বলেন। বাবারে, ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে ঠিকই ইকরাব কিন্তু বিশ্বাস করবে না একটু। তার ছেলের হাসি দিয়ে বলে, কেন মজা করছেন চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে। ওর অন্য কারোর সাথে কেন বিয়ে হবে? ওর মোল্লা চাচু নাহিদ সাহেব এগিয়ে এসে বলেন, ইকরাব, এটাই সত্য। সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে। মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে। এর মধ্যে সামনে নির্বাচন। ইকরাব এটা শুনে স্তব্ধ চোখে সবার দিকে তাকিয়ে রয়। ওর ফুল আর ওর নেই, মন বারবার শোধায়। ওহে আমার অন্তরের ফুল, আজ কারো ঘর ফুল হয়ে গেছে। তুমি শূন্য, আজ তুমি শূন্য। ইকরাব পেছনে ঘুরে চিৎকার করে বলে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘর ফুল হয়ে গেল, তাহলে আমি বেঁচে থেকে কি করব? এই বলে ইকরাব করিডোরে রেলিং এর দিকে ছুটে যায়, উদ্দেশ্য লাফ দেওয়া। কিন্তু এর আগে ওকে ওর চাচা ধরে পেছনে নিয়ে আসেন। ওরা ওকে বোঝান। এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে 2 হাঁটু কেড়ে বসে পড়ে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে শুরু করে। একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাব নিজের সব বিশ্বাস হারিয়ে এভাবেই ছটফট করতে করতে চিৎকার করে বলে, তোমরা আমার সবটুকু শেষ করে দিলে। তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে। আমায় মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এমনটা করতে পারলে? আমার ফুলকে তোমরা তোমরা এই বলে ইকরাব চিৎকার করে কেঁদে ওঠে। পুরুষরা বুঝি আবার কাঁদে? হ্যাঁ কাঁদে। এই যে কাঁদছে ইকরাব, নিজের সবটুকু ভরসা হারিয়ে কাঁদছে। কাঁদছে ওর কিশোর বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসা আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে, সব দম বন্ধ হয়ে আসছে। বর্তমানে প্রতিটি শ্বাস প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণার লাগছে। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা, ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে, তখন আমার জন্য কাফনের কাপড় কেন কিনলে না? তোমরা মানুষ নও, তোমরা সবাই রক্তচোষক। তোমরা আমার সব শেষ করে দিয়েছ। ইকরাব চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তে এনে দাও, নয়তো আমার জীবন তো দাফন করে নাও। সবাই স্তব্ধ হয়ে ওর এমন ছটফটানি দেখছেন। ইকরাব চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্যের ঘরের ফুল বানিয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারো? তোমরাই তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার। তাহলে আজ ও অন্য কারো কি করে হয়? আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। আমি ভীষণ ভালোবাসি। আমি ভীষণ ভালোবাসি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ইকরাব পাগলের মতো বলে, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে? তালাক দিয়ে নিয়ে আসো, তারপর ওকে আমার করে দাও। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকে চাই। এই বলে ইকরাব হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে। সাথে সাথেই ওর নাক দিয়ে গলগল করে রক্ত ঝরতে শুরু করে। রক্তচাপ বেড়ে যাওয়া, অতিরিক্ত আবেগ, কান্না বা মানসিক চাপের কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে নাকের ভিতরে রক্তনালীগুলো ফেটে রক্ত বের হয়। আর এমন ইকরাবের সাথেও হলো। ইকরাবের বাবা নাহিদ সাহেবকে বলেন এটা দেখে, নাহিদ, যা তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লইয়া আয়।
নাহিদ তাড়াতাড়ি নিজের রুমের দিকে যান। ইকরাব এটা শুনে তার ছেলের হাসি দিয়ে বলে, ও আব্বা, আমার চিরতরে ঘুম পাড়িয়ে ফেলো। আমি আর বেঁচে থেকেই বা কি করব? ইকরাবের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন, তখন আরো রক্ত গড়িয়ে পড়ে। ইকরাব ঢোক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমায় কাফনে মোড়াও। নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন, আর সাথে সাথে 3-4 জন ইকরাবকে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেন। ইকরাবের মাথা তীর করে ভারী হয়ে আসতে থাকে। ইকরাবের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ইকরাব ঘোলাটে নয়নে সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুম চিরন্তর হয়ে রোক। দৃষ্টি লেগে আসবে তখন আবারও বলে ওঠে, যে ফুল আমার হয়নি সে ফুল আর কারো না হোক। এই বলে ইকরাব বুক চেপে ধরে। বুকে প্রচুর ব্যথা করছে। বুক খাবলে ধরে ইকবাল চোখ বুক খাবড়ে ধরে ইকরাব চোখ বুজে নিদ্রায় ডুব দেয়। ওর এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাজা দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। ড্রেসিং টেবিলটা একটু আগে ওর দাদা শ্বশুর এনে দিয়েছেন কয়েকজনকে দিয়ে, যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা 12টা বাজে। নাজা গোসল করে নিয়েছে। ওকে তড়িঘড়ি করে গোসল করানো হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবেন বাপ চাচারা, আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। নাজা একটা সাদা গোল্ড ড্রেস আর কালো সালোয়ার পরেছে। ভিজে চুল তাই খোলায় রেখেছে। নাজাকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাজা আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো হাতে পড়ছে। এদিকে তাওসির রুমে রেডি হচ্ছে। তাওসির পরেছে সাদা লুঙ্গি। এমনিতে তো চেকের পরে, কিন্তু সাদা বেশিই পরে। সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির উপর কালো মুজিব কোট, পায়ে লেদারের জুতো। এই জুতো আবার ডার্বি জুতো। এই জুতোখানা তাওসিরকে ওর মেজো চাচা গিফট দিয়েছিলেন। গত সপ্তাহে ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছেন, কারণ ইংল্যান্ড এই জুতো সেরা ক্লাসিক ও হ্যান্ডক্রাফটেড পাওয়া যায়। এর মধ্যে 100 বছরের পুরনো গুডিয়ার ওয়েল্টেড লেদার জুতো, হাতে তৈরি, দাম $800, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 88,000 হবেই। তৌসির নিজের কোট ঠিক করতে করতে আয়নার দিকে তাকায়। এক নজরে তাকিয়ে কিছু সময় তাকিয়েই রয়। নাজা নিজের মতো চুরি পড়ছে। তৌসির নাজার বাদামি কোমরের নিচ অবধি চুল দেখে অপলক নয়নে সে চুলের পানি তাকিয়ে রয়। বেশ আকর্ষণীয় বটে কেশ তরঙ্গগুলো। ঢেউ খেলানো চুলগুলো বেশ সুন্দর লাগে তৌসিরের চোখে। নাজার গরনে গোল্ড ড্রেস, ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌসিরের চোখ বরাবরই আটকে নেয়। তৌসির মনে মনে বলে ওঠে, সিদ্দিক তালুকদার কোনো বাল পারুক আর না পারুক, একদিনই জন্মাই দিছে মারাত্মক মাইরি। নাজা চুড়িগুলো হাতে পড়ছে আর মনে মনে বলছে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামে চুরির পরা হাত দয় এক দানবের নামে পড়তে হচ্ছে। আপনাকে আর আমার পাওয়া হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখা দিলে কি এমন ক্ষতি হতো আপনার? কেন দেখা দিবেন? পারবেন না তো, পারবেন না তো অন্য কারো হতে আমায় দেখতে, তাই বোধহয় সরে গিয়েছিলেন। নাজাকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে, কিলো তালুকদার মাইয়া, কি বিড়বিড় করাও? নাজা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটাকে বেশ সুন্দরই লাগে। জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব। অবশ্য নেতাই তো। ধুতি স্টাইলের মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার উপর গুছিয়ে পরা কালো মুজিব কোট, যেটাকে অনেকে নেহেরু কোটও বলেন। মুখে দাড়ি অল্প। এই অল্প দাড়ি বলে দিচ্ছে এই হয়তো কিছুদিন আগে মুখ শেভ করা হয়েছে। চুলগুলো আলতো, এলোমেলো, ফর্সা, সুন্দর। মুখের গঠনও বড্ড সুন্দর, কিন্তু এসব সৌন্দর্য পানসে নাজেহার চোখে, কারণ ওর চোখ যে এক শ্যামা পুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাজা নিজের মনে মনেই শুধায়, পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ আমার ভালো লাগা মহাশয়ের নীড়ে। নাজা কিছু সময় ধ্যানে থেকে মাথা নাড়ি না বোধকভাবে বলে, না, কিছু না। তৌসির নাজার দিকে আয়নায় আর চোখে তাকিয়ে বলে, তোমার আবার কোনো লাংটাং ছিল না তো বিয়ের আগে? তার বিরহে মরতা শোনা তো আবার। লাং শব্দটা শুনে নাজার মেজাজ তুঙ্গে উঠে যায়। তিক্ত সুরে পিছনে ঘুরে তৌসিরের পানে কটমট করে তাকিয়ে বলে, চরিত্রহীনের তকমা দেবেন না। তৌসির নাজাকে রেগে যেতে দেখে বলে, ও আমার সাউহা, রাগায় যাও কেন? ভালো কথাই তো জিজ্ঞেছিলাম। নাজা তৌসিরের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে, নিজের মুখের ভাষাটা ঠিক করুন। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব নয়। নাজা এটা শুনে কিছু বলে না, চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কারণ তৌসিরের সামনে দাঁড়ালে রাগে গা জ্বলবে। নাজা যেতে নেয়। তৌসির তখন বলে ওঠে, শোনো তালাকদার মাইয়া, এমন সাপের মতো ফ্যাত ফ্যাত কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়ে আবার মাইরা ফেলমু। নাজা এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে, রাতে তো মেরেই ফেলেছিলেন। মাইরা ফেলার ইচ্ছা থাকলে পায়ে না দিয়ে গলায় পাড়াটা বসাতাম। নাজা এই পানি শুনে উত্তর দেয়,
তো বসাইলেন না কেন? তাওসির হেসে বলে, তোমারে মাইরা ফেললে আমি বউ পামু কই? এমনি সাত কপালের দৌড়ে তোমার মতো সাতমুখী পাইছি। নাজহার কোনো উত্তর দেয় না, চুপচাপ বিছানায় বসে পড়ে। ভেতরটা কুড়ে কুড়ে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে, নিজের পেয়েও না পাওয়া তীব্র যন্ত্রণায়। কিছু মুহূর্ত পর তৌসিরের ছোট চাচা নাজেম আর ছোট মামা মিনহাজ বসে আছেন শিকদার মহলে ছাদের এক কোণে সোফায়। নাজেম চাচা মদ গিলছেন এক হাতে, অন্য হাতে সিগারেট টানছেন। ওনার মুখোমুখি সোফায় তৌসির বসে আছে, আর পাশেরটায় মিনহাজ মামা বসে আছেন। মিনহাজ মামা একটা সিগারেট তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বলেন। নে টান দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে আর নাক মুখ কুচকে বলে, ধুর, তুমি তো জানো এসব বালছাল ছাইপাজ আমি গিলি না। এগুলো গিললে বুকে জ্বালা ধরে যায়, আর পরে আবার মুখে কিছু দিতে পারি না। নাজেম চাচা ওর কথা শুনে হেসে বলে, নেশার ব্যবসা করিস আর নেশা করিস না, তাইলে আসল নেশার স্বাদ পাইবি কেমনে? মিনহাজ মামা বলে ওঠেন। আমি খুঁজা পাই না ও নেশারই তীব্র স্বাদ কেন নেয় না। তৌসির বিরক্তি নিয়ে বলেন, ধুর, এসব খাইলে মাথা টাথা ঠিক থাকে না। তোমরাই গিলো, আমি এগুলোর মধ্যে নাই। নাজেম চাচা বলে ওঠেন। আচ্ছা বাদ দে এগুলো, আগে ক বউ পছন্দ হইছে? তৌসির ওনার কথায় উত্তর দেয়। হ চাচা, বউ তো মারাত্মক পছন্দ হয়েছে, কিন্তু সংসার করার মতো যোগ্য হচ্ছে না। মিনহাজ মামা ওর কথায় ভুরু কুচকে বললেন। কেন যোগ্য না কেন? তৌসির বিরক্তি সুরে বলে, আরে সংসার কেমনে করমু? ওর বয়স আর আমার বয়স দেখছো কত ছোট। এই জীবনে আর সংসার হইতো না। আচ্ছা এগুলো বাদ, তোমরাই কও বিয়ে করবা কবে? আমি তো কাম সাইরা নিলাম। মিনহাজ মামা ঠাস করে টি টেবিলের উপর হাতে থাকা গ্লাস রাখেন। চোখ মুখ লাল হয়ে গেছে ওনার, অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলে এমন লাল নীল হয়ে যান মামা। মিনহাজ মামা আবার মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পটাতে পারেননি। উনি ব্যর্থ ওনার অভ্যাসে। মেয়েদের সাথে কথা বলার স্টাইলটাও জানা নেই। দু একজন পাত্রী দেখা হয়েছিল, কিন্তু পাত্রীর সাথে কথা বলতে গিয়ে বলবেন বাপের নাম, বলেছেন দাদার নাম, তাই তার আর বিয়ে করা হয়নি। উনিও আর করতে চান না, কিন্তু বয়স 30-এর উপরের দিকে দৌড় দিচ্ছে। মিনহাজ মামা আবার তৌসিরের ছোট, আর নাজেম চাচা তৌসিরের 1 বছরের বড়। উনি নেতা মানুষ, ওনার রাজনীতি আর দুর্নীতি সব। সংসার বউ বাচ্চা এগুলোতে তিনি রাজি নন, তাই আর কি করা। উনি আছেন ওনার মতোই। নাজেম চাচা তৌসিরকে বলেন, শুন, দুইটা ভাইটেলে থেকে আইছে, এখন কি করবো আগে? তৌসির সন্দেহ ভরা চোখে বলে, ওরা নিজের ইচ্ছায় আইছে তো, কন্ট্যাক্ট সাইন করছে তো। হ্যাঁ ওরা নিজেই আইছে, আমরা কাউরে ধরে আনি নাই। তাইলে ও গোরে আলমের ফার্ম হাউসে পাঠাই দাও। আলম 5 লাখ দিছে আমারে, এর মধ্যে ওদের দুইজনে 2 দিয়া দাও। মিনহাজ মামা বলেন, এগুলো বাদ দে ভাই। ল্যাবের কি হইল? হাতেরটায় কোনো কাম হয়েছে নাকি? তৌসির তিক্ত সুরে বলে, এর কথা কইও না, ওগুলো ডাক্তার না, সবগুলো উলুর বলত। সাউয়াগুলো কোনো কামের না। তৌসির বসে আছে বাগানে রাখা মাটিং করা সোফায়। ওর সাথে নাজেম চাচাও বসে আছেন। তৌসিরদের সামনে এক সুন্দরী কম বয়সী রমণী দাঁড়িয়ে আছে, ছোট একটা খোলামেলা পোশাক পরা অবস্থায়। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে বলে, তা কুমারী তো? সত্যি তো? মেয়েটি মাথা নাড়িয়ে বলে, জি। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে ঘৃণার চোখেই বলে, তাই এই পথে কেন? দেখলে তো ভালো করে মাইয়া মনে হচ্ছে। মেয়েটা এটা শুনে নাক কুচকে বলে, কেন আবার? নিজেকে কাজে লাগিয়ে নিজেই বড় হওয়া। তৌসির এটা শুনে হেসে বলে, ভালোই কথা বলতে পারো দেখি। নাজেম চাচা বলেন, তৌসির যখন কুমারী, তাইলে রে আলেমের ভাতিজা তন্মের কাছে পাঠায় দেয়। ও কুমারী মেয়ে বেশ পছন্দ করে, রেটও দিব ভালো, সাথে কমিশনও। তৌসির নাজিম চাচার কথা শুনে মেয়েটার দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, এক রাতে তন্ময়ের লগে থাকবা, রেট দেব 70,000, হইব? মেয়েটা এটা শুনে খুশিতে নেচে উঠে বলে, হবে। তৌসির এটা শুনে ওকে যাওয়ার জন্য ইশারা দিয়ে বলে, ওকে, তাহলে এই থেকে এখন ভাগো। কখন কোথায় যাইবা বইলে দেমু কাল। কিন্তু মেয়েটা যায় না। মেয়েটা তৌসিরের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, কিন্তু আমি যে নিজের সবটুকু আগে আপনাকে দিতে চাই নেতা সাহেব। এই বলে মেয়েটি তৌসিরের দিকে নিজের হাত ছোঁয়ার জন্য বাড়ায়। তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। তৌসির ছিটকে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, ধুর মাগি, সুইজ না আমারে, আমি বিবাহিত। তৌসিরের এই গালি শুনে মেয়েটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপরও নিজেকে গুটিয়ে নিয়ে তৌসিরের পাশে সাহস করে বসে ওর উপর হেলে পড়তে নেয়। এতে তৌসির বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মেজাজ ধীরে ধীরে খুনি হয়ে উঠছে এ ছাত্রামির আচরণে। তৌসির উঠে গিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলে, দেখ, দেহ ব্যবসা করবি কর,
কিন্তু এইগুলো আমার লগে না, আমার নির্ধারণ করার লোক লাগে। যা হেন থেকে ভাগ মাগি। মেয়েটা এতে প্রচণ্ড রেগে যায়। এমন অপমান সহ্য করার মতো তো আর নয়। মেয়েটা তৌসিরের পাঞ্জাবি ধরে আলতো টেনে ইনিয়ে বিনিয়ে বলে, কি হয়েছে, বিবাহিত? আমার সমস্যা নাই, আপনি আমাতে মিশতে পারেন। এই উক্ত বিষয়গুলো নাজা উপর থেকে দেখছে, সব শুনছেও, তবে অবাক হচ্ছে না, কারণ এদের নোংরামি সম্পর্কে নাজার যথেষ্ট ধারণা আছে। আসলে এরা বিভিন্ন ভালো কুমারী অল্প বয়সী মেয়েদের এসবে কুবুদ্ধি কুমন্ত্রণা দিয়ে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নিয়োজিত করে, তারপর নিজেদের দেশি বিদেশি ক্লায়েন্টদের উপহার দিয়ে কাঁচা ডলার হাতিয়ে নেয়। আর এগুলোর মূল শিকড় তৌসিরের বিবিজান নূরজাহান খাতুন, এক খবিশ মহিলা। নাজহার চোখে উনি। তৌসির মেয়েটার এমন চেঁচড়ামি দেখে কিছু সময় মেয়েটার দিকে তাকিয়ে রয়, তারপর এক ঝটকায় কোমরে গোজা পিস্তল বের করে টাস করে মেয়েটার কপাল বরাবর একটা বুলেট ঢুকিয়ে দেয়। টাস করে উঠে পুরো বাড়ি উঠোন। তারপর আবারও নীরব হয়ে যায়। মেয়েটা মাথা থেকে গড়গড়িয়ে রক্ত ঝরতে থাকে। মেয়েটা টাস করে লুটিয়ে পড়ে। তৌসিরের এই কাণ্ড দেখে নাজিম চাচা বিরক্ত হয়ে বলেন, বালের রাগ সামলাতে পারোস না? এখন ওই মায়েটারে মাইরে ফেললি, এখন ওই পোলরে কি দিবি? তৌসির পিস্তল সোফায় ছুঁড়ে মারতে মারতে তিক্ত সুরে বলে, লাশেই দেও, ওর তো দেহ দরকার। জিতে আর মরা দিয়ে কি করব? তাজা আছে লাশ। এ বলে লুঙ্গি টাকনু দিয়ে বাড়ি মেরে তুলে দুই হাতে তুলে ধরে বাড়ির দিকে এগিয়ে যায়। পাঞ্জাবিতে রক্ত লেগেছে। রক্তের দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে বলে, সাউয়ার জীবন মাইরে, যে দিকে যাই ওই দিকে গাদ্দারি। তৌসির এই নারীর ঝামেলায় বেশি থাকে না। এগুলো ওর বিবিজান আর নাজিম চাচা মিনহাজ মামাই সামলান, তবে মাঝে মধ্যে দুই একজনকে ধরে ক্লায়েন্টের হাতে তুলে দেয়। নাজা এক দৃষ্টিতে মেটের পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়েছে। কতটা অমানুষ এরা। আর নাজার বাড়ির লোক কেউ আসেনি। আগামীকাল আসবে নাকি? নাজার মন বলে না এলেই ভালো। আর নিজের বাপ চাচার মুখ দেখতে ইচ্ছে হয় না ওর। আজ তাদের স্বার্থপরতার নিরে ওর শ্যামপুরুষকেও হারিয়েছে। চায় না আর ওদের মুখোমুখি হতে। নিজের শ্যামপুরুষকে না পর যন্ত্রণায় নাজা যতটা পুড়েছে ততটাই পুড়ুক তারা, ততটাই কষ্টে জর্জরিত হোক তারা। নাজা ব্যালকনিতে দাঁড়িয়ে এসব আওড়াচ্ছে। এ সময় তৌসির রুমে আসে। এসে নাজাকে না দেখে বুঝে নেয় নাজা ব্যালকনিতে আছে। তাই আর এদিক ওদিক না তাকে নিজের পাঞ্জাবিটা বদলিয়ে বিছানায় রাখে আর বিরক্তি গলায় গালি দিয়ে বলে, এই বালের মাইয়া সারাক্ষণ ব্যালকনিতে পইড়া থাকে। এই বলতে বলতে তৌসির ধীরে ধীরে পা বাড়ায়। ব্যালকনিতে এসে দাঁড়ায়। মেজাজ ভালো না, খারাপ মেজাজটা। খুনটুন করলেও হাত চুলকায়, আবার না করলেও অশান্তি অশান্তি করে ভেতরে। এমন হচ্ছে মহান এক যন্ত্রণা। তৌসির ব্যালকনিতে পা রাখতেই ওর নজর বন্দী হয় মহান্ত এক বিমূর্ত সুন্দর চিত্ররূপ। নাজহা দাঁড়িয়ে আছে। কোমরের নিচ অবধি কোকড়ানো বাদামি কেশ তরঙ্গ। চুলগুলো ছিটিয়ে আছে ওর পিঠে, হালকা বাতাসে উঠছে। নাজহা আকাশের দিকে তাকিয়ে আছে। তৌসির পিছন থেকে নাজহা চুলের দিকে খানিকটা মুহূর্ত চৈতন্য ও বিভোর হয়ে চেয়ে রয়। তারপর কিছু সময় পর বলে ওঠে, তালুকদারে মাইয়া রাত বিরাতে এমনি দাঁড়াইও না ব্যালকনিতে আইয়া। পরে জিন বালগুলো তোমার রূপের আগুনে জ্বললা তোমার পিছনে যাইব কুত্তর মতো পইরা। নাজহা তৌসিরের কথা শুনে খানিকটা ভড়কে যায়। তারপর ধীরে ধীরে পিছনে ফিরে তাকায়। একবার তাকিয়ে চোখ অন্যদিকে সরিয়ে নেয়। তৌসিরের পরনে চেকের লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জি। স্যান্ডো গেঞ্জি পরায় তৌসিরের বলিষ্ঠ জিম করা নিখুঁত পুরুষালী শরীরটা দেখা যাচ্ছে। এর মধ্যে ফর্সা গায়ের রঙের জন্য আরো বেশি নিখুঁত লাগছে। তৌসির নাজহাকে অন্যদিকে তাকাতে দেখে বলে, শোনো, এমনি নাক ছিটকাইও না, আমি তোমার জামাই, বাইরের কেউ না। নাজহা তৌসিরের কথায় অন্যদিকে তাকিয়ে বলে, আমি মানি না এই বিয়ে। আমি আপনাকে স্বামী মানি না। নাজহার কথা শুনে তৌসির নাজহার দিকে একটু এগিয়ে এসে কপট গলায় বলে, জামাই মানুষ না, এনতে কি করস? যা দৌড় দে তোর নিজের বাড়িতে, আমার তোর মতো বউ লাগবো না। নাজহা তৌসিরের কথায় তৌসিরের দিকে কটমট চোখে তাকায়। রাগে গা ঝাঝা করছে। এত বড় অপমান। নাজহা নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে বলে, চলে যেতে পারলে থাকতাম না এখানে। তৌসির এতে হেসে বলে, জানি তো যাইতে পারবা না, কারণ তোমার বাপ চাচাগুলো সবগুলাই তোর হালার হালা। তুমি চলিয়া গেলে আবার আমার কাছে দিয়া যাইব। নাজহা তৌসিরের কথা শুনে কিছু সময় চুপ করে রয়। সত্যিই তো তৌসির তো ভুল কিছু বলেনি। নাজহাকে চুপ করতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা বাদ দাও, যাও আমার পাঞ্জাবিটা ধুইয়া দাও, কাল সকালে আবার পড়তে হইব। নাজহা তৌসিরের কথায় মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, একটা অসহায় মেয়েকে মেরে গায়ে তার রক্ত মেখে সেই রক্তমাখা পাঞ্জাবি আমায় ধুতে বলতেছেন? আমাকেও পাপের অংশীদার বানাতে চান? তৌসির এটা শুনে অল্প তিরিক করে রেগে বলে, ওই মাগেই তোমার জামাইরে বিছনায় টানতেছিল, আর ওরে তুমি অসহায় করতেছ।
নাজা এই গালি শুনে চোখ মুখ কুচকে নেয়। কি গালি? নাজা দাঁত চেপে বলে। মানুষের বিছানায় পাঠাতে পারেন অথচ নিজে যেতে পারেন না। নাজার এমন গাড়তার এমন কথা তৌসিরের গায়ে মেখে যায় তেলের মতো। মনে হয় কেউ গরম তেলে ছিটা উপচে পড়ল। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, নিজের জুতা সামলে নে সাউয়ার মাইয়া, নয়তো থুতে অবস্থা রাখবো না। নাজা ভয় পায় না তৌসিরের কথায়, উল্টো নিজের কালচে সবুজ চোখের কঠিন চাহনি নিক্ষেপ করে তৌসিরের চোখে এবং রুক্ষ গলায় বলে, আমার থোতা ঠিকই আছে, নিজেকে সামলান। পাপে তো ঘা হয়ে যাচ্ছে আপনার অন্তর। তৌসির নাজার সাহস দেখে চমকায়। বেশ সাহস বেড়ে গেছে, ছোট্ট মেয়ের বয়স হয়নি এক চিলতে, আর এত বড় বড় কথা। তৌসির নাজার চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলে, আমি পাপি, আর আমার পাপে আমারে ক্ষয় করব, তাতে তোমার কি? আর আপনি তো পাপী না, আপনি তো একটা জানোয়ার। পাপী বলে পাপীকেও অপমান করা হবে। নিকৃষ্টের চেয়েও নিচু আপনি। আমি যেই সাউয়া হই না কেন, তাতে তোমার কি? নাজা এই তোমার কি তোমার কি আর গালি শুনে দ্বিগুণ রেগে ওর দিকে এগিয়ে বলে, নিকৃষ্টদের একটাই অস্ত্র, আর তা হলো অশ্লীল বাক্য। বেশি মুখ লম্বা কইরো না, নয়তো। তৌসির আর কিছু বলতে পারে না। হঠাৎ নাজা ওর থেকে কথা কেড়ে নিয়ে চিৎকার করে ওর দিকে ধমকিয়ে তাকিয়ে বলে, নয়তো কি? মারবেন? খুন করবেন? নাকি নিজেরা ব্যবসায় বেচে দিবেন? কি করবেন? এইগুলোই তো করতে পারেন। আর কোনটা করতে পারেন শুনি? পাপ ছাড়া কখনো জীবনে কিছু করেছেন? নিন করুন। আপনার আপনার জন্য আমার জীবনের সব চিত্রল হারিয়েছে। এবার জীবনটাও নিয়ে নিন, তাহলে শান্ত হবেন হয়তো। নাজার হঠাৎ এমন রাগ দেখে তৌসির চোখ বড় বড় করে নাজার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভেবে নেয়, এর লগে সত্যি জিনটিন লাগলো না তো। তৌসির নাজাকে ভয় দেখাতে হুঙ্কার দিয়ে বলে, এই চুপ, এত কথা বলবি না, যা গিয়ে মরণের ঘুম ঘুমা। আমার লগে ফেতাত করলে জীবন তো কবর দিয়া দিমু। তবে নাজা কি ওর ধমকে ভয় পাওয়ার মেয়ে? নাজা আরো বেশি চিৎকার করে বলে। তো দিয়ে দিন। তৌসির নাজার কথায় মারাত্মক রেগে ওঠে। তৌসির নিজের লুঙ্গি নিচের কোণ তুলে হাতে নিয়ে কোমরে গুজে নিতে নিতে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার তো সাউয়ার রাগ দেখাস, আমার লগে ফেতাত করিস, আজ তোর সাউয়াগিরি বের করে দিমু আমি। এই বলেই তৌসির সাপের মতো ফুসফুস করে নাজার দিকে এগিয়ে যায়। খানিকক্ষণ পর নাজা চিৎকার করছে, চিৎকার করে কান্না করে বলছে, আমায় উঠান। জানোয়ারের মতো কাজ করবেন না, উঠান আমায়। এই বলে নাজা দুই হাতে মাটি আঁকড়ে ধরে পিছাতে থাকে। তৌসির ওর এমন অসহায় চিৎকার দেখে দাঁত কেলিয়ে বলে, কই গেল এত ঝাঁস? আর ঝাঁস দেখাবি? নাজা ঢোক গিলে তৌসিরের দিকে তাকিয়ে বলে, না, আর এমন করব না, আমায় তুলুন এখান থেকে। এই বলে ভয়ে চিৎকার করতে থাকে। আসলে নাজাকে তৌসির কবরের ভেতর বসিয়ে রেখেছে, সেই মেয়েটির লাশ কবরে দেওয়ার জন্য যে কবর খোঁড়া হয়েছে বাড়ির পেছনে। তৌসির নাজাকে রাখে এই কবরের মধ্যে ফেলে দিয়েছে, কারণ ও মুখে মুখে তর্ক করছিল, কবরে ফেলেছিল তো। কিন্তু তাও নাজা ভয় না পেয়ে উল্টো তৌসিরকে গালাগালি করছিল, তাচ্ছিল্য করছিল। তাই তৌসির ওকে ভয় পাওয়াতে এখন কয়েকটা বিচ্ছু ছেড়ে দিয়েছে কবরে, আর নাজা ভয়ে মরছে। তৌসির কবরের পাড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বুকে হাত গুজে নিতে নিতে বলে, তালুকদারে মাইয়া, তোমার সাউয়ার রাগ তোমার কাছে রাখো, নয়তো নেক্সট টাইম এমন কিছু হলে সাপ ঝুলাই দেবো গলায়। নাজেম চাচার মিনহাজ মামা তৌসিরকে গালি দিয়ে বলেন, থাফরে দাঁত ফালায় দেবো। ওরা তাড়াতাড়ি তোল, বউরা রাগজোগ করবেই, এগুলো সহ্য করতে হয়। এমন করলে সংসার করবি কেমনে? তৌসির বুক ভরে শ্বাস নিয়ে এক লাফে কবরে নামতে নামতে বলে, আর সংসার যেই লেদা বাচ্চা ঝুলাই দিছো গলায়, এই লোকে সংসার করার বদলে তৃতীয় বিশ্বযুদ্ধ করা লাগবো আমার। এই বলে গ্লাভস হাতে বিচ্ছুগুলোকে হাতে নিয়ে উপরে অন্যদিকে ছুঁড়ে মারে। নাজা এখন ভয়ে সিটিয়ে আছে। মিনহাজ মামা বলেন, তুই বৌমারে নিয়ে আয়, আমরা গেলাম। এই বলে নাজেম চাচার মিনহাজ মামা চলে যেতে থাকেন। তৌসির মুচকি হেসে নাজার দিকে তাকায়, তবে হাসিটা মুচকি না, তার চিল্লের বললে ঠিক হবে। নাজার দিকে তাকায় তৌসির, এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য চায়, কিন্তু বর সাধ্য হয় না ফিরিয়ে নেওয়ার। নাজার ফর্সা গালে অল্প মাটি লেগে আছে। নাজার কুয়াশা মাখানো কালচে পান্নার মতো সবুজ চোখে তৌসির স্পষ্ট ছুঁয়ে যাওয়া ঘেন্নার চাহনি দেখতে পাচ্ছে। নাজার তপ্ত কুসুমরাঙা রক্তিম অধর খানা রাগে কাঁপছে, মনে হচ্ছে অধৈর্যয় জোড়া গোলাপ কুসুমের খাঁচা। তৌসির নিজের নজরকে সামলাতে চোখ বুজে কিছু সময় বুক ভরে শ্বাস নেয়, তারপর চোখ খুলে নাজার দিকে হাত বাড়িয়ে বলে, চলো ওডো। কিন্তু নাজা ওর হাত ধরে না, নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে তৌসিরের দিকে রুক্ষ চোখে কিছু মুহূর্ত চেয়ে থেকে বলে, উপরে উঠুন, যান, তারপরে আমি উঠবো।
তৌসির নাজার কথায় কিছু বলে না, চুপচাপ কবরের পাড়ে উঠে এক হাঁটু ঘিরে বসে নাজার দিকে হাত বাড়ায়। কিন্তু নাজা আবারও আগের মতো কাজ করে নিজের কষ্ট করে পাড়ে উঠে পড়ে। তৌসির নাজার এমন জেদ দেখে দাঁত চেপে বলে, জেদ দেখাইতেছো? কিন্তু নাজা কোনো উত্তর দেয় না, চুপচাপ নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। নাজার এমন উগ্র স্বভাব দেখে তৌসির তপ্ত শ্বাস ফেলে আসমানের দিকে তাকিয়ে বলে, তুমি এই কেমন ঝালমরিচ আমার কপালে জুটালে আল্লাহ। ঘড়ির কাঁটা 3টায় এসে থেমেছে। চারিপাশে একদম নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে শোনা যাচ্ছে পেছনের ঝোপঝাড়ে ঝিঝি পোকা মৃদু সুর। এমন সময় নাজা দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে সেই কবরের কাছে। এত রাতে এখানে আসার একটাই কারণ, আর তা কি? তা হলো প্রতিশোধ। তৌসিরের কাছে তার ভাঙা আত্মসম্মানের যন্ত্রণা আর অসহায়ের প্রতিশোধ নেওয়া। ওর হাতে পড়া আছে তৌসিরের ফেলে রাখা ওই গ্লাভস, যা পরে তৌসির কবরে বিচ্ছু ছেড়েছিল। নাজা কবরের চারিপাশে নিঃশব্দে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছে। অবশেষে ওর চোখ পড়ে এক কালচে রঙের বিচ্ছুর উপর। সেই বিচ্ছুগুলোর মধ্যে একটা, যেগুলো দিয়ে তৌসির ওকে ভয় দেখিয়েছে। তখনকার অপমানে রাগে রাতে ঘুম হয়নি ওর, তাই তো এসেছে এখানে। রাগে শরীরে চামড়া পুড়ে যাচ্ছে। অন্য সময় হইলে হয়তো চিৎকার করে পালাতো, কিন্তু এখন ভয় পায় না, উল্টো নিঃশব্দে গ্লাভস পরা হাতে বিচ্ছুটিকে তুলে নেয়। নিজের হাতে নিজের ন্যায়ের অস্ত্র তুলে নিচ্ছে আর কি। তারপর চোরের মতো নিঃশব্দে বাড়ির ভেতরে ঢুকে আবারও পা টিপে টিপে এগিয়ে যায় নিজেদের ঘরের দিকে। রুমে এসে দেখে বিছানায় তৌসির নিশ্চিন্তে ঘুমাচ্ছে চিত হয়ে। নাজা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে দরজার কাছে, তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে তৌসিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমায় ভয় দেখাও, এবার দেখো আমার খেলা। এই বলে পা টিপে টিপে আরেকটু এগিয়ে তৌসিরের পায়ের কাছে ঝুঁকে পড়ে। খুব সাবধানে ওর লুঙ্গির অল্প একটু অংশ টেনে তুলে আনে টাকনুর কাছ থেকে, তারপর সেই বিচ্ছুটিকে ছেড়ে দেয় সেখানে। তৌসিরের এখনো ঘুম ভাঙেনি। নাজার বিচ্ছুটিকে ছেড়ে দিয়ে মনে মনে বলে, একটুখানি হলেও আমি শান্তি পাবো। কেউ একজন এই গভীর রাত্রিতে নিঃশব্দে বসে আছে তালুকদার বাড়ির সামনে পুকুর ঘাটে। পরনে তার কালো রঙের শার্ট, সঙ্গে রং চটা একটা প্যান্ট। চুলগুলো এলোমেলো, সিগারেটের ধোঁয়ায় ঠোঁটের কোণে কালচে আভা, চোখ জোড়া লাল, শার্টের বোতামগুলো খোলা, পুরোটা ছন্নছাড়া এক অবয়ব। চারিপাশে কেবল এখন প্যাঁচার কুকুরের ডাক। প্রকৃতিও হয়তো থমকে গেছে তার বিষণ্ণতায়। সে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়েছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবী শূন্য হয়ে গেছে, ভেতরটা একেবারে ফাঁকা লাগছে। নিজের সবটুকুই শূন্য শূন্য লাগছে। মনে হচ্ছে ইকরাব যেভাবে নাজাকে না পেয়ে চিৎকার করে কেঁদেছিল, ওভাবে কাঁদতে। কিন্তু তা যে অসম্ভব। ওর অনুভূতিগুলো যে লুকাইতে চাইলেও পারবে না। ও যে শুধুই নাজার বিরহে ছাই হয়ে যাবে, তাও ভেতরে ভেতরে। বুকটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে দম নাকের কাছে এসে আটকে গেছে, আর আসবে নয়, হয়তো চলেই এসেছে। সে পানির দিকে তাকিয়ে হাতে থাকা সিগারেটটা ঠোঁটে টেনে ধরে বলে, রুদ্ররাগিনী, এত তাড়াতাড়ি শেষ হবে এমন তো ছিল না আমাদের গল্প। তবে তুমি কেন আজ তলিয়ে গেলে অন্য কারো নিরে বলো? দীর্ঘ শ্বাস ফেলে নিজের চোখ দুটো মুছে নিতে নিতে বিধ্বস্ত গলায় বলে, ও মন, সে তো অন্য কারো। তবে তুমি তার জন্য কেন এতটা পুরো? এবার মাথা নিচু করে ফুপিয়ে উঠে। বুক ধরফর করছে, খুব কষ্ট হচ্ছে। ও যন্ত্রণায় নিজের বুকে হাত চেপে ধরে চোখের পানিগুলো টুপটাপ করে সিঁড়িতে পড়তে থাকে। নিজেই নিজেকে বলে, আমি মানতে পারছি না, তুমি আমার হয়েও কেন আমার হলে না? নাকি তুমি আমার হবারই ছিলে না? ফুপিয়ে শ্বাস নিয়ে আবারও বুক ভরে শ্বাস নিয়ে আফসোস করে বলে, তোমায় আমি বলতে পারিনি, আবার না পাওয়া স্নিগ্ধ পদ্ম, কতখানি ভালোবাসি তোমায় আমি। এই বলে মাথা তুলে চারিদিকে তাকায়, তারপর চোখের পানি মুছে পাশে রাখা নিজের গিটারটা হাতে তুলে নেয়। আঙ্গুলগুলো গিটারের তারে ছড়িয়ে দেয়, টুংটাং আওয়াজ তুলে কান্না ভাঙা গলায় আকাশের দিকে তাকিয়ে অভিযোগে গলায় গেয়ে ওঠে। নাজা পড়েছে মুশকিলে, হাত পা তিরতির করে কাঁপছে, আর কাঁপবেই বা না কেন। ইকরাব যে দাঁড়িয়ে আছে ওর সামনে। আজ ওদের তালুকদার বাড়ি থেকে শিকদার বাড়িতে টিফিন নিয়ে এসেছেন ওর চাচা নাদের আর নাহিদ, সাথে ওর দুই ভাতিজা সাফওয়ান আর জিবরান। এরা নাজার বয়সেরই, দুই ভাগনাও এসেছে। এরা ওরই বয়সের, ওই 2-1 মাস ব্যবধান ফাইজ আর রায়াদ। এদের সাথে ইকরাবও এসেছে। শিকদার বাড়ির বড় লিভিং রুমের সোফায় বসে আছেন সবাই। সাথে নাজার দাদা শ্বশুর তুইওয়াদ শিকদারও আছেন। নাজার শ্বশুর তৌশিকুর শিকদার আর তৌসির নাজেম চাচা মিনহাজ মামাও আছেন। তৌসিরের বিবিজান তুয়াদ শিকদারের বেগম নূরজাহান খাতুনও আছেন। নাজাকে চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকের সাথে কথা বলতে। নাজা ইকরাবকে দেখে স্তব্ধ হয়ে গেছে। আর কি চা দিবে? স্তব্ধ হয়েছে কারণ ও জানে ইকরাব ওকে প্রচন্ড রকম ভালোবাসে। ইকরাব যে ঠিক আছে এটাই অনেক। নাজা
খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো। যদিও নাজহার ইকরাব কতটা পছন্দ নয়, কিন্তু জানে ভালো করে ইকরাব ওর জন্য দিবানা। চারিদিকে চোখ বুলিয়ে নাজহা নিজের মাস্টার চাচু আর ছোট চাচুকে সালাম দিয়ে তাদের হাতে চা তুলে দেয়। মুচকি হাসার ভান করে ইকরাবের দিকে এগুতে ইকরাব বসা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠতে দেখে নাজহা সহ ওর বাড়ির লোকেরা ভয় পেতে শুরু করেন। কি জানি কি করে। নাহিদ চাচুরা তো ওকে নিয়ে আসতে চাননি, কিন্তু বেপরোয়া হয়ে এসেছে। কথা দিয়েছে উল্টাপাল্টা কিছু করবে না, শুধু নাজাকে একটাবার দেখতে চায়। নাজা ইকরাবের দিকে তাকিয়ে মেকি হেসে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, কেমন আছো মাস্টার ভাই? ইকরাব নাজার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে, আছি, তুই কেমন আছিস? সেই ছোট্ট তুইকে রেখে গিয়েছিলাম, আর আজ তোর শ্বশুর বাড়িতে এলাম। নাজা ইকরাবের কথা শুনে মাথা নিচু করে নেয়। ইকরাব চায়ের কাপটা রায়েদের হাতে দিয়ে নিজের পকেট থেকে কি একটা বের করতে থাকে। নাজা এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচুর দিকে তাকায়। ভীম রেখে উনি মাথা নাড়িয়ে বোঝান কিছু জানেন না। ইকরাব নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নাজার হাতে চায়ের ট্রেতে রেখে বলে, তোর বিয়েতে থাকতে পারিনি, এটা আমার পক্ষ হতে তোর বিয়ের সালামি। নাজা এটা শুনে হতবাক হয়ে ইকরাবের দিকে তাকায়। এই লোক কি চাচ্ছে, পাগল হয়ে গেল নাকি? নাজা মাথা নাড়িয়ে বলে, শুক্রিয়া ভাইয়া। এটা শুনে ইকরাব হাত বাড়িয়ে নাজার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ভালো থাকিস ফুল। নাজা ভয় পেয়ে মুখ তুলে নিজের কালচে সবুজ নয়নায় বিষণ্ণ চোখে তাকায় ইকরাবের চোখের ন্যায়। ইকরাব ওর চাহনি দেখে ওর চোখের ন্যায় নিস্তেজ চোখে তাকিয়ে থাকে। তাদের এই তাকানো দেখে তৌসির নিজের পাশে নাজিম চাচাকে কনুই দিয়ে গুঁতো মারে। এতে নাজিম চাচা চারিদিকে এক নজর তাকিয়ে ওর দিকে ঝুঁকেন। তৌসির ফিসফিসিয়ে বলে ওঠে, ও চাচা, এই গাদ্দার আমার বউয়ের দিকে এমন আশিক নজরে তাকায় কেন? নাজিম চাচা ওর এমন ইজ্জতহীন কথা শুনে ফিসফিসিয়ে ধমকে বলেন, বেজতি বাণী বন্ধ কর, বালের নাতি, এরা ভাই বোন। তৌসির এটা শুনে বুক ভরে শ্বাস টেনে বলে, আমি সাউয়ার নাতি হলে তোর বাপ সাউয়ার হালা, গাদ্দারের জম্মা। নাজিম চাচা আর কিছু বলতে যাবেন তার আগেই নাজহা চা এগিয়ে দেয়। তৌসির মনে করে ওকে দিচ্ছে, কিন্তু নাজহা তৌসিরের হাতে না দিয়ে আগে নাজিম চাচার হাতে দেয়, তারপর তৌসিরের হাতে এগিয়ে দেয়। নাজহার এই চিজকামি দেখে তৌসিরও চায়ের কাপ হাতে নিতে নিতে একটু নাড়া দেয়। এতে তৌসিরের হাতেই চা অল্প পড়ে যায়। চা পড়তে তৌসির শব্দ করে বলে ওঠে, ইস, গরম চা পইরা গেল। নাজহা দাঁত চেপে তৌসিরের সামনে বসে ট্রেটা টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে সেই পানিতে নিজের ওড়নার এক কোণ ভিজিয়ে তৌসিরের বা হাতে ভিজে ওড়নাটা চেপে ধরে। তৌসির এটা দেখে ঠোঁটের এক কোণে শয়তানি হাসি টেনে নাজহার দিকে তাকায়। তারপর ডান হাত বাড়িয়ে অতি যত্নে নাজহার মাথার ওড়নাটা টেনে দিতে থাকে। তৌসিরের ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে নাজহার, কিন্তু কিছু করতে পারছে না। তৌসির নাজহার মাথায় ওড়না ঠিক করে দিয়ে ওর মাথায় হাত আলতো করে বুলিয়ে দিতে দিতে ইকরাবের দিকে কপালক হিংসুক চোখে তাকায়, যে কিনা ওদের পানে আহত নয়নে তাকিয়ে আছে। তৌসির ইকরাবকে চোখের চাহনি দিয়ে বুঝিয়ে দেয়, তুমি যতই আসি খাও না কেন আলার পুত, বউ কিন্তু আমার। ইকরাব নিজের চোখ সরিয়ে নেয়, অন্তর জ্বলে যাচ্ছে। নাজার হাতে তৌসিরের নামে চুরি দেখে ভেতরে খাকা করছে। ইকরাব হাঁসফাঁস করে চারিদিকে তাকায়, তারপর উঠে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলে, আমি তাহলে আসি, অ্যাকচুয়ালি অনেক কাজ আছে। এই বাড়ি এলাম তো, আর বাড়ি এসে কারোর সাথে দেখা করিনি, এবার যেতে হবে। এ বলে সবাইকে অবাক করে দিয়ে ইকরাব বেরিয়ে যায়। মাস্টার চাচ্চু পরিস্থিতি সামলাতে বলে, আসলে ও গতকাল এসেছে, ও ঘুমা হয়েছে, তাহলে আমরাও আসি। নাজা তাদের কথা শুনে উঠে দাঁড়ায়। মাস্টার চাচ্চুর দিকে এগিয়ে এসে আমতা আমতা করে বলে, চাচু, তালহা ভাই এলেন না? বিয়ের সময়ও তো ছিলেন না তো। ছোট চাচ্চু উঠতে উঠতে বলেন। আসবে একদিন, আসবে না, আজ সবাই আসা সম্ভব হয়নি। নাজা মাথা নাড়ায়। মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চু দুজন দুদিক দিয়ে ওকে জড়িয়ে ধরে ওর মাথায় ঠোঁট ছুঁয়ে বলেন, ভালো থাকিস, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলিস ফোন করে। নাজা দুই হাতে দুজনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমরা চিন্তা করো না। এই বলে ছোট চাচ্চুর বুকে মাথা টেকিয়ে ফিসফিস করে বলে, আর মাস্টার ভাইকে এখানে আসতে দিও না বেশি। ছোট চাচ্চু চারিদিকে তাকিয়ে মেকি হেসে ওকে ফিসফিসিয়ে বলেন। তুই চিন্তা করিস না। মাস্টার চাচ্চু তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা নাজহার, ফোন ওকে দিলে কোনো সমস্যা হবে? তৌসির উঠে দাঁড়িয়ে মেকি হেসে বলে, না না, সমস্যা হবে কেন, দিতে পারবেন। মাস্টার চাচ্চু অনুমতি পেয়ে নাজার হাতে নিজের পকেট থেকে নাজার ফোনটা তুলে দিয়ে বলেন। তোর ফোন? নাজা ফোনটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম। নাজার ফোনটা ওর সাহেব চাচ্চু দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ফোন দেখেই নাজার ওনার কথা মনে পড়ে গেল। নাজারা সবাই বিদায় নিয়ে চলে যান। নাজাও সবার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। নাজা যেতে মিনাজ মামা তৌসিরকে বলেন,
তোর কপাল ভালো, নইলে তোর মতো অভদ্রের কপালে এমন ভদ্র মাইয়া সত্যি ভাগ্যের খেলা। তৌসির মিনহাজ মামার কথায় ওনার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ভদ্রতা তোমাদের দেখায়, কিন্তু ঝাল ঝাড়ে আমার উপরে। এই বলে নিজের লুঙ্গি নিচের এক কোণ হাতে তুলে রুমের দিকে পা বাড়ায়। পার্টি অফিসে যেতে হবে, বিয়ের তেলে কাজকর্ম সব চাঙ্গে। ইকরাবরা গাড়িতে উঠেছে। শিকদার বাড়িতে বড় উঠানে এক সাইডে গাড়ি দাঁড় করানো। ইকরাব গাড়ির দরজা খুলে উঠতে নেয়, কিন্তু কি একটা মনে করে উপরের দিকে তাকায়। তাকাতে চোখ পড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সাদা থ্রিপিস পরিহিত ওর নিজের ফুলকে, যে কিনা আজ অন্য কারো আঙিনায় গচ্ছিত। ইকরাবের বুকের ভেতরখানা মোচড়ে উঠে, চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে এমন কেন হলো? ইকরাব কিছু সময় তাকে তিক্ত হাসি দিয়ে গাড়ির ভেতর উঠে বসে, আর গাড়ি স্টার্ট হয়। ইকরাব গাড়ির ভেতর থেকেও পিছনে তাকায় আরেকবার দেখবে বলে, কিন্তু আর দেখতে পায় না। ইকরাব সামনে তাকাতে দেখে ওর ছোট চাচ্চু ওর দিকে তাকিয়ে আছেন। ইকরাব ওনার চাওয়া দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়, কিন্তু নাহিদ চাচ্চু নিজেকে সামলাতে পারে না। উনি ইকরাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন, মাফ করে দিস রে বাবা, আমরা কিছু করতে পারিনি। ইকরাব একটু সায় পেয়ে হু হু করে কেঁদে উঠে বলে, ছোট চাচু, তোমায় আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না আমার অন্তরের যন্ত্রণা। মাস্টার চাচু সামনের সিটে বসে বুক ভরে শ্বাস নিয়ে বলেন, এক বাড়িতে আমার ছোট নাজহা ছটফট করছে, আর অন্য বাড়িতে তুই, ওইদিকে অস্ট্রেলিয়ায় দাদা ভাই। আমি ট্রমার মধ্যে চলে যাচ্ছি। সাফওয়ান মাস্টার চাচুকে বলে, আচ্ছা দাদা ভাই, কেমন হয় যদি মনিকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচুর লগে বিয়ে দিয়ে দিই? সাফওয়ান এমন বেকুবি বাণী শুনে মাস্টার চাচু ওর দিকে চোখ গরম করে তাকান। সাফওয়ানের মুখ সাথে সাথেই বন্ধ হয়ে যায়। জিবরান বলে, আল্লাহ তোকে একটা মগজ দিছে ভাই, যা ভালো কাজে কখনো কাজ করে না। ভাইস বলে মগজ না থাকলে কাজ করবে? নাজা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের পানে। ইকরাবের হাজারি নাজা স্পষ্ট ওর চোখে দেখেছে, কিন্তু এতে নাজার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ওর তো প্রাণ চলে যাচ্ছে নিজের শ্যামপুরুষের জন্য, যাকে আজ 4 দিন অবধি চোখের দেখা দেখেনি। নাজা শুধু একবার ওকে দেখতে চায়, শুধু দেখতেই চায়, আর কিছু না। নাজা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলে, দূরে গেলেই কি পর হয়ে যাবেন? দূরত্বে আর যাই হোক, ভালোবাসা কমবে না। কি আলো তালুকদারের মাইয়া, তোমার এই চাচাতো ভাই তোমার আশিক টাশিক নাকি? এমনি মরণ হইয়া গেল কেমনে ওর? একটু দুঃখ প্রকাশ করতে পারলো না নাজা। এর আগে তৌসির পিছন থেকে টিটকারি দিয়ে এই কথাটা বলে উঠে। নাজা বিরক্ত হয়ে পিছনে ঘুরে তৌসিরের পানে ঘৃণাচ্ছন্ন চাহনি নিয়ে তাকিয়ে বিষে ভরা গলায় বলে, আপনি এত নিকৃষ্ট কেন, এত বাজে কেন? আপনি একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন না? তৌসির নাজার এমন সাপের মতো ফুসফুসানি দেখে গাছাড়া ভাব নিয়ে তাচ্ছিল্য করে বলে, কোনো বালজি গাইলে এমন ফ্যাত করো কেন? তোমার চাচাতো ভাই এর অবস্থা দেখা আমি কইলাম আর কি। নাজা তৌসিরের কথায় সোজা জবাব দেয় এবার, হ্যাঁ মাস্টার ভাই আমায় পছন্দ করেন, আমার ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আর তাই উনি কষ্ট পাচ্ছেন। তৌসির নাজার কথায় কিছু বলে না, চুপচাপ কিছু সময় নাজার দিকে তাকিয়ে চোখ নিচু করে বা হাতের আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে কি একটা ভাবে। তারপর আবারও নাজার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও পছন্দ করো? নাজা তৌসিরের কথায় চারিপাশে চোখ বুলিয়ে নিজে 2 হাত বুকে ভাঁজ করে নিয়ে গুছতে গুছতে বলে, না। নাজার কথা শুনে তৌসির খানিকটা থমকায়, তারপর আর চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি অন্য কারে পছন্দ করো নাকি? তৌসিরের প্রশ্নে নাজা কিছুটা ভড়কে যায়, কিন্তু মিথ্যা নাটক করার মেয়ে নাজা নয়, তাই এই সত্যিটা বলে দেয়। হ্যাঁ করি। ওর উত্তর শুনে তৌসির ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, তার কাছে যাইতে চাও? নাজা তৌসিরের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এই তৌসির রেগে গেল না কেন? সত্যিটা জানার পর তো 2-1টা গালি দেওয়া উচিত, কিন্তু কই কিছুই তো বলছে না, উল্টো জিজ্ঞাসা করছে এক অদ্ভুত কথা। নাজা শান্ত চোখে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় তালাক দেবেন? না। তাহলে এই কথা আর দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন? আরেকটা কথা, ভাববেন না আমি চরিত্রহীন। তাকে আমি পছন্দ করতাম, কিন্তু আমার আর তার কখনো কোনো সম্পর্ক ছিল না। তৌসির এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাইলে ঠিক আছে, তোমার এই আবেগে প্রেম টেম জানলা দিয়ে উড়াল দিব। বছরে বছরে আমার পক্ষে থেকে 2টা বাচ্চা গিফট পাইলে। নাজা তৌসিরের কথায় রুক্ষ চোখে ওর দিকে তাকায়। তৌসিরের কথা কর্ণপাত হতে গা জ্বলে যাচ্ছে খাকা করে। নাজা তৌসিরের দিকে ঠান্ডা ঘেন্না মেশানো চোখে তাকে ঘৃণাচ্ছন গলায় বলে, আপনি এত খারাপ কেন, এত নিকৃষ্ট কেন? আপনি একটু ভালো হতে পারেন না? তৌসির নাজার কথা শুনে ওর দিকে 2 কদম এগিয়ে এসে তাচ্ছিল্য করে বলে, আমার 14 গোষ্ঠী সবগুলোই সন্ত্রাস,
তাহলে আমি কেমনে ভালো হমু? দুঃখিত, আমার পক্ষে ভালো হওয়া অসম্ভব। ভালো হবেন কেন? শয়তান তো শয়তানই থাকবেনই। আপনারা তো মনে হয় ইবলিশের মানুষরূপী বংশধর। এই চুপ, এত কথা না। আমরা শয়তান হইলে তোমার বাপ চাচা শয়তানের পার্টনার। খালি পার্থক্য হইল আমরা যা করি প্রকাশ্যে, আর তোমার গাদ্দার বাপ চাচা তলে তলে। নাজা এটা শুনে তৌসিরের দিকে এক কদম রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গিয়ে কাটা ফুটানো গলায় বলে, প্রকাশ্যে করেন? এত প্রকাশ্যে করেন? আরে এই যে নারী দেহ ব্যবসা, এগুলো তো নাটক মাত্র। তলে তলে হসপিটালের ভেতর দাঁতের লেবের আড়ালে যে নেশাদ্রব্য চালান দেন, সেটা কি? তৌসির নাজার মুখে এটা শুনে ভয়পর ভান করে তাচ্ছিল্য করে বলে, ও আল্লাহ, তুমি আমার পিছনে কুত্তা টুত্তা লাগাইছো নাকি? এত কিছু জানে? হ্যাঁ জানি, আপনারা প্রকাশ্যে যে শয়তানি করেন তার থেকে ডাবল শয়তানি চলে আড়ালে। তৌসির এটা শুনে চারিদিকে তাকিয়ে নাজার দিকে একটু ঝুঁকে বলে, হুশ, আসতে বলো। আর সবকিছু প্রকাশ্যে করতে হয় না তালুকদার মাইয়া। নাজা তৌসিরের কথা শুনে রাগি চোখে ওর দিকে তাকিয়ে বলে, আপনার মতো মানুষ আমার মাহারাম ভাবতে ঘেন্না লাগছে আমার। তৌসির নাজার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়, তারপর কিছু একটা ভেবে কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর শয়তানি হাসি দিয়ে বলে, মাহারাম কইয়া ভালো কথা মনে করাই দিলা। আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার উপরে স্বামীর অধিকার ফলাই নাই। এখন সেটা কি দিবা নাকি অস্বীকার করবা? নাজার সারা শরীর কেঁপে ওঠে তৌসিরের এই বিষে ভরা কথা শুনে, কিন্তু তাও ঘাবড়ে না গিয়ে ঠান্ডা গলায় বলে, দিব না কেন? আপনার বাড়িতে আপনার ঘরে আপনার বউ হয়ে থাকছি, তো এতে অস্বীকার করব কেন? আপনার যা ইচ্ছে করুন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মানব না। তৌসির নাজার কথায় হেসে দিয়ে বলে, মানবো না বললে দেখবা একদিন কয়েক বাচ্চার মা হইয়া গেছো। নাজা তৌসিরের কথায় ওর দিকে চোখ পাকিয়ে তাকায়। তৌসির ওর তাকানো দেখে নাকমুখ সিটকে বলে, হইছে, বাদ দাও। তুমি নিজে আগে বড় হও, আর বাচ্চা মারার দরকার নাই। আর তোমার মতো বউয়ের থেকে এইসব আমার কিছু লাগবো না। নাজা এটা শুনে তার ছেলে সুরে বলে, লাগবে কেন? যারা কন্ট্রাক্টে নারী দেহ বিকায় তাদের কিছুর অভাব হয়? আপনার তো সব শখ মনে হয় অন্যদিকেই পূরণ হয়ে যায়, তাই না? তৌসির নাজার কথায় ওর দিকে রাগি চোখে তাকায়। এতক্ষণ একটু রাগ হয়নি ওর নাজার এইসব কথায়, কিন্তু এখন রাগ হচ্ছে। তৌসির দাঁত চেপে বলে, ঠাস করে যেমন থাপনামু অমনে সবগুলো দাঁত চাল চালাইয়া পড়িয়া যাইব। সাউয়ার মাইয়া নিজের এক হাত হুতনি সামলা। নাজা তৌসিরের ধমক শুনে ভয় পায় না, উল্টো জিদ ধরে বলে, আমি তো ভুল কিছু বলিনি। আমি যা বলেছি একদম খাঁটি বলেছি। কয় নারীর লগে নিজের শখ পূরণ করেছেন? কয়জন সেই হিসাব আছে? আপনার মতো অপবিত্র মানুষ আমার শরীর ছোবে, এটাই আমার হাজারবার বিষে ডুবে মরার মতো যথেষ্ট। তৌসির দাঁত চেপে নাজার দিকে তাকিয়ে বলে, তুই দেখছস আমি কারো লগে কিছু করছি? তুই দেখছস কারো লগে শুইতে আমারে? তুই এত বড় কথা আমার ব্যাপারে না জেনে কি ভেবে বললি? তোর থোতা ফাইরে নিতে কিন্তু 2 মিনিটও লাগবো না। যে অন্যের বিছানায় নারীদের টাকার জন্য বিলিয়ে দেয়, সে নিজে বিলাসিতা করবে না? আমি দুধের বাচ্চা না। এবার বলবেন না আপনি এসব করেননি, কারণ আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না। তৌসির নাজার এমন বেপরোয়া ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলে, নাজা, তুমি এখনো অনেক ছোট, তোমার বুঝ কম। তুমি যা ভাববে এখন তাই বিশ্বাস করবে। আমি সত্যিটা বললেও অস্বীকার করবে। এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলে, যদিও আমি নিকৃষ্ট, তারপরও তুমি আমার স্ত্রী, অর্থাৎ তোমার সম্মান করি আমি মন থেকে, একটু পছন্দও করি। তাই দয়া কইরা তোমার মুখটা সামলে নাও, কারণ আমার রাগ তীব্র বিষাক্ত, যে বিষের প্রভাব তুমি সহ্য করতে পারবা না। নাজা আর কিছু বললে না। এমন ঠান্ডা গলার কথা শুনেও যদিও এখন কাউ কাউ করে, তো এটা নিতান্তই বোকামি। নাজা চুপচাপ ব্যালকনি থেকে চলে যেতে থাকে, কিন্তু কথায় আছে না, সময় দেখলে ব্যাঙও ঠ্যাং মেলে। তো নাজিয়ার অবস্থা আজ এমন। যেতে গিয়ে টাস করে টি টেবিলের সাথে উষ্টা খেয়ে হাঁটুতে ব্যথা পেয়ে ধপাস করে পড়ে যায়। তৌসির নাজাকে পড়ে যেতে দেখে পেছনে ঘুরে নাজার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঝাল ঝাড়ো আরো বেশি করে। নাজা নিজের ব্যথাচ্যুত হাঁটু চেপে ধরে তৌসিফের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তাতে আপনার কি? তৌসিফ নাজার কথা শুনে চারিদিকে ভুরু কুচকে তাকিয়ে ফিসফিস করে বলে, এক ঝালে ঝাল মরিস, জুটছে পোড়া কপালে। তৌসিফ নাজার সামনে বসে ওর হাঁটু থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে, দেখি হাত ছড়াও তো, আমি দেখি কিতা হইছে।
এই বলে নাজহার আঙ্গুল ধরে ওর হাত সরাতে নেয়। তখনই তৌসিরের চোখ পড়ে নাজহার হাতের পাতায় থাকা মেহেদির রঙের দিকে। সারা জীবন দেখেছে নতুন বউরা হাত মুড়িয়ে মেহেদি দেয়, কিন্তু নাজহার হাতের তালুই একটু মেহেদি ছোঁয়ানো, তাও চলে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে মেহেদি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। নাজহা নিজের হাত তৌসিরের থেকে সরাতে চেষ্টা করে বলে। হাত ছাড়ুন। তৌসির ওর কথায় সত্যি সত্যি হাত ছেড়ে দেয় আর বলে, বেশি ব্যথা পাওনি? উঠে দাঁড়াও, দাঁড়িয়ে গিয়ে একটু হাঁটো, ঠিক হয়ে যাবে। নাজহা তৌসিরের কথায় উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে চারিদিকে কিছু সময় তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রয়, তারপর সামনে পা বাড়ায়, কিন্তু পা বাড়িয়ে আবারও পড়ে যেতে নেয়। সোফার পায়ায় পা লেগে, কিন্তু পড়ে না। তৌসির পিছন থেকে ওর হাত টেনে ধরে। নাজহার এই বারবার পড়ে যাওয়া দেখে তৌসির ঠোঁট হালকা করে হেসে উঠে। নাজহা নিজের হাতের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর তৌসিরের দিকে তাকায়। তৌসিরের হাসি দেখে লজ্জায় পড়ে যায়, এত বড় অপমান বারবার পড়ে যাচ্ছে। নাজহা চোখ তুলে তৌসিরের চোখের দিকে তাকায়। ওকে হাসতে দেখে সংকোচ বোধে মেকি হাসি হেসে মুখ ঘুরিয়ে নেয়। তৌসির এই প্রথম নাজহাকে হাসতে দেখল। নাজহার হাসি দেখে তৌসির আপন মনে বলে ওঠে, মাইয়াটার হাসি সুন্দর আছে। সন্ধ্যার সময় এক কনভেনশন হলের 3 তলায় চলছে তুমুল আমেজের উৎসব। এই কনভেনশন সেন্টারটা তৌসিরের নিজের 2 তলা ভাড়ার জন্য আর উপরের তলা নিজের কাজের জন্য। আজ এখানে তৌসিরের সাথে রয়েছেন অনেক পলিটিশিয়ান, বিভিন্ন এমপি, মন্ত্রী, উকিল, এমন টাইপ মানুষজন যাদের পদে পদে দুর্নীতি আছে আর কি। তারা এখানে এই সম্মেলনে 2-1 ফরেনাররাও আছেন। ফরেনারদের থাকার কারণ একটা বড় ডিল হবে। ডিলটা কি? ডিলটা হলো বডি পার্ট বিক্রির। গতদিন যে তৌসির একটা মেয়েকে গুলি করেছিল, তারই লিভার, হার্ট, কিডনি বিক্রি করতে এখানে আসলো। তৌসিররা কোনো কিছুই বেনালে ফেলে না। কাউকে খুন করলে তার বডি পার্টগুলো সুন্দর করে আলাদা করে নেয় নিজেদের লেভেলের সায়েন্টিস্টদের দিয়ে। কিডনি, লিভার, হার্ট, ফুসফুস এগুলোকে আইস বক্সের ভেতরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। এতে রক্ত জমাট বাঁধে না, টিস্যু নষ্ট হয় না। তারপর দ্রুত কালো বাজারে বিক্রি করে দেয়। আর আজও এমন কাজই করেছে। কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সবকিছুর 80 লাখ টাকা। তৌসির টাকাগুলো নিয়ে বডি পার্টসগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয়। তখন একজন এমপি, নাম যার কাশেম ফজলুল, সে বলে ওঠে, তৌসির এগুলো বাদ ভাই, 2-1টা কুমারী মেয়ে পাইলে দিস তো, অনেকদিন হয় এমন কিছু স্বাদ নেওয়া হয় না। তৌসিফ ওর কথায় বিরক্ত হয়ে বলে, আঙ্কির পোলা ভালো হ, মাইয়া বিয়ে দিছস, তাও তো শখ মিটলো না। এতে ফজলুল নাকমুখ কুচকে বলে, শখ আর কই মিটে বলতো, তোর দেওয়ার কাম দিয়া দিস। নাজেম চাচা মদের গ্লাসটা টেবিলে ঠাস করে রাখতে রাখতে বলেন, আচ্ছা আচ্ছা, পাইবি না, আগে ক্যাশ দে আমার। তখনই আরেকজন বলে, এগুলো বাদ দে, একটা মূল্যবান পাথরে দেখা পাইছি, তোরা কি যাইবি? আমি লুক লাগাই দিছি। তৌসির নাকমুখ কুচকে বলল, তোরা যা, আমি যাইতাম না। আমার বউরে লইয়া কালি পরীক্ষা দিয়ে নিয়ে যাইতে হবো। বউ পাইয়া মুহূর্তেই পাল্টি খেলি নাকি? আরে ও আমার বউ, আমি ওর জিম্মাদারি, ওর সব দায়িত্ব তো আমার। তাহলে এখন ওর পাশে থাকতে হইব না? এমনি ও ছোট বাচ্চা। তৌসিরের কথা শুনে ফজলুল বলে, বাহ, কচি বউ পাইয়া মুহূর্তেই পাল্টি খেলি। তৌসির ওর কথা শুনে রক্ত চোখে ওর চোখের দিকে তাকিয়ে বলে, গরুর বাচ্চা, লাউড়ামি বন্ধ কর। আমার বউয়ের নাম মুখে বানবি না। ও আমার বউ, ও আমার ইজ্জত। ওরে নিয়ে একটা বাজে কথা আমি সহ্য করুম না। তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামলে নেয়, কারণ ও জানে বেশি উল্টাপাল্টা করলে তৌসির ওর গর্দান আস্ত রাখত না। এদিকে স্থানীয় থানায় ঘটেছে এক কেলেঙ্কারি। নাজহার 8 নম্বর চাচা তানভীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তার টং দোকানের পাশ থেকে। কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে। এখনো বলছেন না কেন নিয়ে এসেছে। তবে কিছু সময় পার হতেই ওনাকে ছাড়াতে ওনার বড় বোন নওমি চলে আসেন, যিনি একজন ডিফেন্স লয়ার, বয়স 36, কিন্তু এখনো তিনি অবিবাহিত। তার অবশ্য কারণও আছে বটে, তবে তা না হয় পরে জানতে পারবেন। উনি এসে পুলিশের সাথে আগে কথা না বলে সরাসরি ওনার ভাইয়ের কাছে আসেন। হাবিলদারকে বলেন সেল খুলতে, কিন্তু হাবিলদার খোলেন না। এতে উনি দাঁতে ধমক দিয়ে বলেন, আমি ওনার উকিল, আমার কথা বলার রাইটস আছে। তখন পেছন থেকে ওসি বলেন, যেতে দাও। নওমি এক নজর পিছনে তাকিয়ে তারপর সেলের ভিতরে ঢুকেন। তানভীরের সামনে গিয়ে দাঁড়ান আর জিজ্ঞাসা করেন, কি জন্য এসেছিস এখানে? তানভীর ইতস্তত গলায় বলেন। এটা শুনে নাওমির শরীর রাগে চলে যায়। কি বেহার মতো কথা। নাওমি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। দাঁত চেপে টাস টাস করে তানভীরের গালে 2 ঝাঁঝালো থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন,
কারবাল ছিড়ছো তুমি? ওরা তোমারে কইলো জেলে আসতে আর চলে আসলা? গরুর বাচ্চা, যখন কারণ বলে নাই তখন ওখানে ওকে কবর দিতে পারলি না? তানভীর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। নাওমি আর কিছু না বলে মারমুখ হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে। ওসির দিকে রক্তচক্ষু চেয়ে জিজ্ঞাসা করেন, আমার ভাইকে কেন নিয়ে এসেছিস এইখানে রে? ওসি উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলেন, জালিয়াতির কেস আছে ম্যাডাম। নাওমি এটা শুনে হাত বাড়িয়ে এক টানে ওসির কলার ধরে ডেস্কের চেয়ার থেকে টেনে তুলে নিয়ে ওসির চোখে চোখ রেখে কঠিন গলায় বলেন, তুই জালিয়াতির মামলা শিখাস আমারে? সাউয়ারকে শিখাস আমারে? তুই যে ঘুষ সুদ খাইয়া মেতে থাকিস, ওইসব এভিডেন্স পোস্ট করবো কোর্টে? কারণ বল, খানকির ছেলে, কারণ বল। ওসি এমন হুমকি শুনে হাঁপাতে হাঁপাতে বলেন, ম্যাডাম দেখুন, আমি ছেড়েই দিতাম, শুধু প্রুফ দেখাতেই নিয়ে আসা। নাওমি চিৎকার করে বলেন, যখন তুই এই জন্যই নিয়ে এসেছিস, তাহলে আমার ভাইরে এসে নিচে কেন রাখিস নাই? আমার ভাইরে কেন কষ্ট পাইতে হইল? হ্যাঁ, ওসি আমতা আমতা করে বলেন, ওকে, আপনি নিয়ে যান ওনাকে। নাওমি এটা শুনে ওসির কলার ছেড়ে দেন। এতে ওসি গিয়ে দু কদম পেছনে পড়েন। নাওমি ওসির দিকে তাকিয়ে বলেন, আর যদি নেক্সট টাইম তালুকদার বাড়ি কেউ থানায় আসে, তাহলে তোর খবর এই থানাতেই আমি নাওমি সিদ্দিকী নিজের হাতে খুঁড়ব, জানোয়ারের বাচ্চা। নাওমি বাইরে এসে তানভীরকে সেল থেকে হাত ধরে নিয়ে বেরিয়ে আসেন। বিষাক্ত দৃষ্টিতে চারিপাশে তাকিয়ে থাকতে থাকতে বের হন। থানার সবাই মাথা নিচু করে তাকিয়ে রইল। তালুকদারদের পাওয়ারই এমন যে আজ পর্যন্ত কেউ ওদের জেলের পেছনে বন্দি রাখা সম্ভব হয় না। নাওমি তানভীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলেন আর তানভীরের দিকে তাকিয়ে বলেন, যদি আর শুনি বিনা কারণে, সামান্য কারণে তুই এখানে এসেছিস, তো খোদার কসম তোরে আমি নিজে হাতে কোপামু। তানভীর মাথা নিচু করে রাখেন। নাওমি আবারও বলেন, যদি কেউ তোকে বিনা কারণে অ্যারেস্ট করতে আসে, কারণ না বলে যেখানে দাঁড়িয়ে থাকবি সেখানে দাঁড়িয়ে ওর মাথাটা আলাদা করে নিবি, বাকিটা আমি দেখে নেব। তানভীর মাথা নাড়ান। এখন রাত হয়তো 10টার কোটায়। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে নিদ্রায় ডুবিবার জন্য প্রস্তুত নিয়েছেন। আজ তৌসির বাড়িতেই এমন সময় নাজা নিচে মাটিতে শুয়েছে তৌসির বিছানায়। নাজার ঘুম নেই চোখে। কিভাবে থাকবে? আগামীকাল IELTS এর এক্সাম। বিয়ের দিন সকালেও ক্লাস করেছে, আজ জোহরের পরে সেই বিয়ে। আগামীকালের এক্সামের চিন্তায় মাথা ধরে যাচ্ছে। SSC দেওয়ার পর থেকে মরতে মরতে পড়ছে। দুবার কোর্স করে এইবার পরীক্ষায় বসছে। প্রথমবার আসেনি কারণ ওর টার্গেট ডিরেক্ট 9 পয়েন্ট, নয়তো 8 পয়েন্ট। ওর একটাই স্বপ্ন, আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া। HSC-তেও GPA 5 পেয়েছে। পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ নাজা। দুনিয়া উল্টে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর। ভাবছেন 18 বছর বয়সে কিভাবে HSC দিয়ে দিল। আসলে মাদ্রাসায় 5 বছর বয়স থেকে পড়া শুরু করেছিল, 3 পর্যন্ত পড়ে। ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডিরেক্ট 5-এ ভর্তি করিয়েছিলেন। আর সেই জন্য PSCর রেজাল্ট অত ভালো হয়নি, তবে SSC HSCর অনেক ভালোই হয়েছে। নাজা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে। প্রায় হাত পা এখন থেকে কাঁপতে শুরু করেছে। ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়। পরীক্ষা ওর স্বপ্ন, তাই শিকদাররা মানা করেনি। তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে। বই টই যা প্রয়োজন সবই এখানে এনেছে সাথে করে নাজা। অনেক সময় নীরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ দিয়ে বলে, নাজা, ওভারের বিছনায় আসো। হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাজার কাঁপতে থাকা কলিজাটা আরো বেশি কেঁপে ওঠে। তারপরও বলে, কেন? তোমারে জড়াই ধরে ঘুমামো। তৌসিরের এমন আচমকা কথা শুনে নাজা কেঁপে ওঠে। দীর্ঘশ্বাস নেয়, নিজেকে বোঝায় এতে ভয়ের কিছু নেই। তৌসিরের এমন কথা, এমন চাওয়া স্বাভাবিক। ওর এখন স্বামী স্ত্রী একজন, স্বামীর চাওয়া এমনই হয়। নাজা ধীর গলায় বলে, আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আমি কেন যাব? তৌসির নাজার কথায় বিরক্ত হয়ে বলে, নিচে ঘুমালে শরীরে বেদনা করে, তুমি আসো। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। তৌসির আর কিছু বলে না। কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে। মনে হচ্ছে জেকে ধরেছে। নিচে শুয়ে থাকা নাজার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ডাকাইতের বাচ্চা শয়তানি। এই বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে। তৌসিরকে নামতে দেখে নাজার ভিতরে হাতুড়ি পেটানো শুরু হয়। বুকখানা ফেটে যাচ্ছে ভয়ে। তৌসির উঠে নাজার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখি ওইদিকে সরো। নাজা এটা শুনে বিরক্ত হয়ে বলে, আপনি ওইদিকে যান আর বালিশ নিয়ে আসুন, আমি আপনার সাথে বালিশ শেয়ার করব না। তৌসির নাজার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাজার পাশে বসে পড়ে। নাজার হাত পা তিরতির করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। তৌসির হাত বাড়িয়ে নাজার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে। এটা দেখে রাজা এক লাফে উঠে বসে। তৌসিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, রাত্রির বেলাও গরুগিরি করতে মন চায়?
তৌসির নাজার কথায় বিরক্তি নিয়ে নাক মুখ কুচকে বলে, এমন ফ্যাট ফ্যাট কইরো না তো। আপনি বালিশ নিয়ে গেলেন, আমি কোথায় ঘুমাবো? আমার বাহুতে। এই বলে তৌসির বালিশটা নিজের মাথার নিচে রেখে নাজাকে জোরে নিজের ডান হাতের বাহুতে শুইয়ে বলে, এবার ঘুমাও। নাজা কটমট করে তৌসিরের দিকে তাকায় খানিক মুহূর্তে, তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতেই মাথা রেখে শুয়ে পড়ে। তৌসিরের বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর, কিন্তু কিছু করার নেই। তৌসির ধীরে ধীরে নাজাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্যে কোমরে নিজের বা হাতখানি আলতো করে রাখে। তৌসিরের হাতের স্পর্শে নাজা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে, ভয়ে এক লাফে উঠে বসে, তৌসিরের থেকে 2 হাত দূরে সরে যায়। এটা দেখে তৌসির ভ্রু কুচকে নাজার দিকে তাকিয়ে বলে, কি হইল, এমনি লাফাও কেন? নাজা তৌসিরের কথায় কিছু বলে না, জোরে জোরে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয়, তারপর নিজেকে ফের বোঝায় যত যাই হোক এটা তৌসিরের হক, নাজার কোনো অধিকার নেই ছিটফুটি করার। নাজা ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসিরের বাহুতে মাথা রাখে। ও মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে একটানে নিজের বক্ষে নিয়ে নেয়। এতে তৌসিরের বক্ষস্থলের সাথে নাজার পিঠ থেকে শরীর চলে যাচ্ছে নাজার যন্ত্রণায়, এক অসহ্য অনুভূতির যন্ত্রণায়, কিন্তু ওর কিছু করার নেই, এটাই বাস্তবতা। দাঁত চেপে সহ্য করে নাজা শুয়ে রয়। তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞাসা করে, কালকে কয়টার সময় বের হবা? তৌসিরের উষ্ণ শ্বাস নিজের ঘাড়ে পড়তেই নাজা কেঁপে ওঠে বার কয়েক। নাজা হাত দিয়ে তৌসিরকে কিছুটা পেছনে ঠেলে দিতে দিতে বলে, 11টার দিকে, 4:30 অবধি থাকবে। তৌসির নাজার অস্বস্তি হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয়। তৌসির নাজাকে জিজ্ঞাসা করে, তাই এখন এই ইংলিশ শিখা কি করবার? করতে তো চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু এখন সবই বৃথা, আমার সব কষ্ট বৃথা। কয় বছর ধরে পড়তাছো? এসএসসি দিয়েই শুরু করেছিলাম প্র্যাকটিস। তাই এই IELTS কেন এত কষ্ট করে করতাছো? লন্ডন যাওয়ার লইগা নাকি অস্ট্রেলিয়া চাচার কাছে? নাজা তৌসিরের কথায় কিছু সময় চুপ থাকে, তারপর বলে, নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আঙিনায় পা রাখতে, কিন্তু তার সম্ভব হলো না। তৌসির নাজার কথায় বেশ কিছু সময় চুপ থাকে, তারপর বলে, দেখো, তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমারে নিয়ে যাইতে পারি ইংল্যান্ডে, তবে পড়াশোনার জন্য না, ভিজিটে। থাক, প্রয়োজন নেই, আমি যাব না আর কোথাও। নাজার কথায় তৌসির আর কিছু বলে না, চুপচাপ একটু এগিয়ে এসে নাজার ঘাড়ের থেকে ওর কোকড়ানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ ঘষে নেয়। নাজার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, রাগে শরীর খাখা করছে। নাজা ভয়ে নিজের উপরে রাখা তৌসিরের হাতের আঙ্গুল চেপে ধরে আমতা আমতা করে বলে, কি করছেনটা কি? তৌসির মৃদু হেসে বলে, তোমার গন্ধে মাখছি। নাজা তৌসিরের কথার প্রতি উত্তরে কঠিন গলায় বলে, তাই এর আগে কত নারী গন্ধে মেখেছেন? যদি বলি তুমি প্রথম। আমি মরে গিয়ে জীবিত হলেও এই কথা বিশ্বাস করব না। নাজার কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে, কারো উপর যদি তোমার বিশ্বাস না থাকে, তবে সে যদি মহাসত্যবাদী হয়, তারপরেও তোমার সব মিথ্যা মনে হব। নাজার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটেও পছন্দ হয় না। তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাজেহার ঠিক হজম হয় না। নাজা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয়। নাজাকে নড়তে দেখে তৌসির বিরক্ত গলায় বলে, এত নইরো না, লঙ্গের গেট খুইলা যাইব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।